এক শহর ভালোবাসা অন্তিম পর্ব। এইমাত্র গাড়িটা এসে পৌঁছেছে শানদের বাড়ির সামনে। আমি একবার বাইরের দিকে তাকালাম। কিছুদিনের ব্যবধানে বাড়িটা যেন নতুন নতুন লাগছে। চারপাশে আলোর রোশনায় চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম। একটা বাড়ি অন্ধকার করে দিয়ে অন্য বাড়িকে আলোয় আলোকিত করে সাজানোকেই হয়তো মেয়ে বলে। আমি চোখটা নামিয়ে নিলাম। বাড়ির ভেতর থেকে সবাই দৌড়ে আসলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। যদিও সবাই আমার পরিচিত, তাও সব কিছু নতুন নতুন লাগছে। আমি বের হওয়ার আগেই শান বের হয়ে আমার সামনে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম টু মাই হাউস ফর দ্য সেকেন্ড টাইম সুইটহার্ট। আমি শানের দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে শানের হাতে হাত রেখে বেরিয়ে এলাম। আমাকে দেখে শানের ফুফুতো বোন সানিয়া দৌড়ে এলো, আমাকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম মেজো বৌমণি। আমি মিষ্টি হেসে বললাম, ধন্যবাদ কিউটি। তারপর ও আপুর কাছে গিয়ে একই রকম ওয়েলকাম জানালো। আমাদের সবাই ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে বাড়ির সদর দরজা পর্যন্ত নিয়ে এলো। দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। মাকে দেখতে পেয়ে মুচকি হেসে দিলাম। পাশেই ফুপু শাশুড়ি দাঁড়িয়ে। এই মহিলার মুখে আজও হাসি নেই, মুখ গোমড়া করেই দাঁড়িয়ে আছে। আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না যে এই মহিলার আমাকে নিয়ে এত কি সমস্যা। যাই হোক, ওনার দিক থেকে চোখ সরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রথমে আমি আর শান গিয়ে বাড়ির প্রত্যেক গুরুজনকে সালাম করলাম। সবাই আমাদের মাথায় হাত দিয়ে মন ভরে দোয়া করলেন। এরপর স্মৃতি আপু আর আর্শ ভাইয়া সবাইকে সালাম করার জন্য এগিয়ে এলো। শান সহ সবাইকে সালাম করে আমার দিকে এগোতেই আমি আঁতকে উঠে বললাম, আরে এসব কি করছো তোমরা? আমি কেন? ফুফু শাশুড়ি মুখ গোমড়া করে বললেন, সম্পর্কে তুমি ওদের বড় হও, তাই তোমাকে সালাম করবে, এটাই স্বাভাবিক। এতে এত অবাক হওয়ার কি আছে? কি হলো আর্শ, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত এই পর্ব শেষ করে, আরও কাজ আছে। আর্শ ভাই আর আপু আবারও এগিয়ে আসতে আমি পিছিয়ে গেলাম। সম্পর্ক তো আমাদের শুধু এটাই না, তাই না? আরও একটা সম্পর্ক আছে আমার, যেখানে আমি সবার ছোট হই। তাই আমি চাই না আমি যেমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি। ফুফু শাশুড়ি আমার দিকে কটমট চোখে তাকালেও শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ও যখন চাইছে না তখন থাকুক না, করতেই হবে এমন তো কোনো কথা নেই। আমার মুখে হাসি ফুটে উঠল। আমি জানতাম কেউ না বুঝলেও মা ঠিক আমাকে বুঝবে। আমি হেসে আর্শ ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, তবে আজ তোমার কাছে আমার কিছু চাওয়া আছে ভাইয়া। আর্শ ভাই আমার দিকে তাকিয়ে বলল, যা খুশি চাইতে পারো, তোমার অধিকার আছে। আমার সামর্থ্য থাকলে সেটা অবশ্যই দেব। কথা দিচ্ছ তো? দিলাম। আমি আপুর হাত আর্শ ভাইয়ার হাতে দিলাম। শান সহ সবাই বিস্মিত চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, বড় ভাবি বা ছোট বোন হিসেবে আজকে তোমার কাছে ছোট্ট একটা জিনিস চাইব। সেটা তুমি আদেশ বা অনুরোধ যেটাই ভাববো, আজকে থেকে আমার বোনের যে হাতটা ধরেছ, সেই হাত যত ঝড় বাধা বিপত্তি যাই আসুক না কেন কখনো ছাড়বে না। কখনো যেন আমার বোনের চোখ থেকে এক ফোঁটা পানিও না পড়ে। সব সময় এই ভেবেই সব পরিস্থিতিতে ওর পাশে দাঁড়িয়ে থাকবে। কি থাকবে তো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওদের দিকে। আর্শ সহ সবাই পুরো স্পিচলেস হয়ে গেছে। আমি এমন একটা কথা বলবো সেটা হয়তো উপস্থিত কেউই ভাবতে পারেনি। আর্শ একটা লম্বা শ্বাস ফেলে বলল, তুমি যখন কিছু চাইবে বলেছিলে আমি ভাবলাম তোমার জন্য কিছু চাইব, কিন্তু তুমি তো প্রথম থেকেই আমাকে ঋণী করে রেখেছ, আজ আরও বেশি করে ফেললে। তোমার মনটা অনেক বড় ভাবিজান। তুমি তোমার জন্য কিছু চাইলে সেটা হয়তো আমার দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু যা চাইলে সেটা জানি না আমি ঠিকভাবে পালন করতে পারবো কি না। তবে কথা দিচ্ছি, জীবনে শেষ দিন পর্যন্ত তোমার কথা রাখার চেষ্টা করব। স্মৃতির চোখে পানি নিয়ে তাকিয়ে আছে সোহার দিকে।
যে মেয়েটাকে ও এখন পর্যন্ত ছোট ভাবে এসেছে সে কেমন জানি চোখের সামনে হঠাৎ একজন দায়িত্ববান মানুষ হয়ে গেল, যে বড় বোনের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে ওর মাথার ওপর। আমি আপুর চোখে পানি মুছে দিয়ে হেসে বললাম, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ নয়, এত বড় মনের পরিচয় দিয়েছো, তাই ভাবিজান হিসেবে একটা সালাম তো তোমার প্রাপ্য, কি বলো? না না, লাগবে না। লাগবে, এটা আমার ইচ্ছা। স্মৃতি না করুক, আমি তো করতেই পারি। আমি লজ্জা পেয়ে নিজের মুখ ঢেকে নিলাম। শান কানে কানে বলল, হাই মেরি জান, এমন এমন কাজ করো মাঝে মাঝে আমি কনফিউশনে পড়ে যাই যে এটা আমারই সেই পিচ্চি বউটা তো। সবাইকে ইমোশনাল করে দিল। আমি শানের দিকে তাকালাম। শান ঠোঁট একটু দুষ্টুমি হাসি ফুটিয়ে তুলে বলল, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বড় হয়ে গেছো। তাহলে আজকে আর ছাড়াছাড়ি হবে না কোনো, কি বলো? ওনার কথা শুনে আমার হেঁচকি উঠে গেল আর চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। কি সর্বনাশা কথা! শান হেসে আমার দিকে তাকিয়ে রইল। আমি আমাদের রুমে বসে আছি লম্বা একটা ঘোমটা দিয়ে, শানের জন্য অপেক্ষা করছি। চারপাশে মোমের হালকা আলো আর ফুলের ঘ্রাণে ঘরটা মোহনীয় লাগছে। জানলার সাদা পাতলা পর্দাগুলো ফুরফুর করে উড়ছে, বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডের লাফালাফিটা যেন দ্বিগুণ হয়ে গেছে। বসে থাকতেই অস্থির হচ্ছে, কি করব বুঝতে পারছি না। তার উপর শান তখন যে কথা বলল, এতে তো ভয় আরও বেশি লাগছে। নিজের ভাবনায় নিজেই মাথায় একটা গাঁটটা মারলাম। এতগুলো দিন হয়ে গেছে, অ্যাটলিস্ট সম্পর্কটা এখন তো স্বাভাবিক করা প্রয়োজন। ভাবতেই লজ্জা পেয়ে গেলাম। একটা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে তৈরি করতে থাকলাম শানের জন্য। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু শানের আসার কোনো খবর নেই। আমি বিরক্ত হয়ে ঘোমটাটা তুলে ফেললাম। বিছানা থেকে নামার জন্য পা নিচে দিতে যাব, তখনই দরজা খুলে রুমে প্রবেশ করলো শান। শানকে দেখে আবার দ্রুত বিছানার উপরে গুটিসুটি মেরে ঘোমটা টেনে দিলাম। শান এক পা করে এগিয়ে আসছে, আর আমার হৃৎপিণ্ডে ধুকপুকানি শব্দটা যেন আরও বেড়ে যাচ্ছে। আমি নিজের শাড়ি খিমচে চোখ মুখ খিচে বসে রইলাম। শান এসে আমার সামনে বসলো, তারপর আমার ঘোমটাটা ফেলে দিলেন। আমি কেঁপে উঠলাম। শান আমার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে বলল, বি নর্মাল সুইটহার্ট, এমন রোবটের মতো হয়ে আছো কেন? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি ব্যাপার, কথা বলবে তো? এমন বিহেভ করছো যেন এটা আমাদের প্রথম দেখা। শান হাসলো। আমার গলা যেন বসে গেছে। কথা না বলতে বলতে আমার গলাটা পরিষ্কার করে বললাম, আসতে এত সময় লাগলো? শান আমার একটু কাছে এসে বলল, অপেক্ষা করছিলে বুঝি? আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, আজকে রাতে তো এমনটাই কথা ছিল। শান আমাকে টেনে ওনার কাছে নিয়ে আসলো। চোখে মুখে দুষ্টুমির রেখা ফুটিয়ে তুলে বলল, আজকের রাতে তো আরও অনেক কিছুর কথাই আছে, তাহলে সেসবও হবে বলছো? আমি চোখ নিচু করে বললাম, জানি না। শান এক দৃষ্টিতে তাকিয়ে রইল সোহার মুখের দিকে, তারপরে বলল, আচ্ছা গিয়ে ফ্রেশ হয়ে নাও। কথাটা বলে শান সরে গেল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে এগোতে নেব, তখনই শান বলল, দাঁড়াও, তোমার চেঞ্জ করতে সময় লাগবে। আগে আমি চেঞ্জ করে নিই, তারপরে তুমি। কথাটা বলে শান নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ভাবলাম ততক্ষণ শান আসবে, ততক্ষণ গয়নাগুলো খুলে রাখি। আমি গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আস্তে আস্তে সব গয়নাগুলো খুলতে শুরু করলাম। প্রায় খোলা শেষ সব, কিন্তু নেকলেসে গিয়ে আটকে গেছি। শান ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসলো। আমি শুধু নেকলেসটা নিয়ে টানাটানি করছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে টানাটানি করেও কোনো লাভ হলো না। কি হয়েছে? আমি শানের দিকে ঘুরে বললাম, জানি না, এটা খুলছে না। দেখি আমি খুলে দিই। না থাক, আমি ট্রাই করে দেখি। এতক্ষণ তো ট্রাই করলে হয়েছে কিছু? তাহলে সারা রাত করলেও হবে না। দেখি, ঘোরো পেছনে।
কোনো উপায় না পেয়ে আমি আয়নার দিকে ঘুরে দাঁড়ালাম। শান এসে আমার পেছনে দাঁড়ালো। শানের হাত আমার ঘাড়ে লাগতেই আমি শিউরে উঠলাম। শান খোলার ট্রাই করতে লাগলো। কিছুক্ষণ পর আমি ধীর কণ্ঠে বললাম, হয়েছে? কিভাবে পেঁচিয়ে ফেলেছ? গড নোজ ওয়েট। কথাটা বলে উনি আমার ঘাড়ের দিকে ঝুঁকলেন। হঠাৎ ওনার ঠোঁটের স্পর্শ লাগতেই আমি পুরো জমে গেলাম। নিজের শাড়ি শক্ত করে ধরে চোখ বন্ধ করে রইলাম। বুকের মধ্যে সব ইনস্ট্রুমেন্ট যেন একসাথে বাজছে। খুব দ্রুত শ্বাস পড়ছিল। নড়াচড়া বাদ দিয়ে পুরো স্থির হয়ে রইলাম। ওকে হয়ে গেছে। শান আমার গলা থেকে নেকলেসটা খুলে দিল। আমি নেকলেসটা হাতে নিয়ে রেখে দিলাম আর শানের সামনে থেকে দৌড়ে সরে গেলাম একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে। শাড়ি চেঞ্জ করে 3 পিসটা পরে নিলাম। তারপর হাত মুখ ধুয়ে নিলাম। উফ, এতক্ষণ কি ভার ভার লাগছিল শরীর, এখন হালকা লাগছে। কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম। কেন যেন ভয় লাগছে প্রচুর। যতই ফ্রি হওয়ার ট্রাই করছি ততই বেশি ভয় লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের বুকের মাঝে হাত রেখে একটা লম্বা শ্বাস নিলাম। তারপর দরজা খুলে বের হয়ে আস্তে আস্তে রুমের ভেতরে এগিয়ে আসলাম। কিন্তু কিছুটা এগোতেই পা যেন আর সামনে যেতে চাইছে না। শানের সাথে চোখাচোখি হতেই লজ্জা লাগছে প্রচুর। দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ শানের কণ্ঠ শুনতেই ঘাবড়ে গেলাম। তুতলিয়ে বললাম, না না, মানে ওই আমার একটা জিনিস পড়েছে এখানে, সেটাই খুঁজছিলাম। কথাটা বলে আমি এদিক ওদিক খোঁজার অভিনয় করতে লাগলাম। শান আমার সামনে এসে দাঁড়ালো। আর কিছু না বলে আমায় কোলে তুলে নিল। আমি আমতা আমতা করে বললাম, কি করছেন? তোমার না, মানে ওই নামে যাই হারিয়েছে সেটা কাল খুঁজে, এখন এই মৃদু আলোতে খুঁজে পাবে না। শান এনে আমাকে বিছানায় বসিয়ে দিল। আমি নিচে তাকিয়ে রইলাম। শান আমার পাশে বসে আমার এক গালে হাত রেখে আমার অনেকটা কাছে চলে এলো। শানের শীতল হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। ভয়ে প্রচুর পরিমাণে ঘামতে লাগলাম আমি। কি ব্যাপার সুইটহার্ট, গরম লাগছে কি তোমার? ওনার কথা শুনে চমকে উঠলাম। মানে মানে যেই হারে ঘামছো, আই থিঙ্ক তোমার অনেক গরম লাগছে। আমি আমতা আমতা করে বললাম, না ঠিক আছে। শান ওনার এক হাত দিয়ে আমার এক পাশে হাত রাখতে আমি বিছানার চাদর শক্ত করে চেপে ধরলাম। শান ফিসফিস করে বলল, আমার তো মনে হচ্ছে না। আমি কিছু না বলেই মাথা নিচু করে রইলাম। এসিটা একটু বাড়িয়ে দেব? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। শান হেসে পাশ থেকে রিমোটটা নিয়ে এসিটা বাড়িয়ে দিল। এখন ঠান্ডা লাগছে? তো এখন কি করবে? ওনার কথা শুনে আমার হিচকি উঠে গেল। কি অদ্ভুত প্রশ্ন করছে বুঝলাম না। আমি বললাম, পানি খাবো। শান কিছুক্ষণ ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে উঠে গিয়ে আমার জন্য পানি নিয়ে আসলো। উনি পানি আনতে আমি এক নিঃশ্বাসে পানিটা খেয়ে নিলাম। তারপর গ্লাসটা ওনাকে দিয়ে দিলাম। উনি গ্লাসটা পাশে রেখে আবারও আমার পাশে আধশোয়া হয়ে বসলো। আমি এখনও ওভাবেই মূর্তির মতো বসে। উনি আমার চুলে হাত বুলিয়ে চুল নিয়ে খেলা করছিল। হঠাৎ বলে উঠল, তোমার কি এখনও গরম লাগছে? কেন? এখনও ঘামছো তুমি অনেক, তাই বললাম। আমি কিছু না বলে চুপ করে রইলাম। অদ্ভুত, উনি কি বুঝতে পারছেন না কিছু? শুধু শুধু এভাবে খোঁচা মেরে আমাকে লজ্জায় ফেলার কারণ কি? হনুমান একটা। বেশি গরম লাগলে ওড়নাটা খুলে রাখো। ওনার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলেন উনি এসব? আমি দ্রুত বলে উঠলাম, না লাগবে না, ঠিক আছি আমি। আচ্ছা তাহলে বসো। বসে আছো কেন? শুয়ে পড়ো। আমি আস্তে আস্তে ওনার থেকে একটু দূরত্ব রেখে শুয়ে পড়লাম। শান রাগান্বিত হয়ে বলল, এত দূরে গিয়ে শুয়েছো কেন? মাঝে তাদের জন্য জায়গা রেখেছো, তারা এখনও পৃথিবীতে আসেনি, তাই আমার কাছে এসো। ওনার কথা শুনে লজ্জায় আমার কান থেকে ধোঁয়া বের হচ্ছে। আরে মুখে তো কোনো লাগামই নেই ওনার। আমি এখনও ওখানেই শুয়েছিলাম। উনি আমাকে টেনে ওনার কাছে নিয়ে আসলেন। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঘুমাও। বলে উনি আমার চুলের মধ্যে মুখ গুজে শুয়ে পড়লেন। কিন্তু আমার ঘুম আসছে না। ওনার গরম নিঃশ্বাস আমার গলায় ঘাড় জুড়ে পড়ছে, যার ফলে চাইলেও চোখ বন্ধ করতে পারছি না।
শান মুখ তুলে বলল, কি হলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। উনি ভ্রু কুঁচকে বললেন, কেন? আরে এতদিন আপনার সাথে রাত জেগে কথা বলতে বলতে তো রাত জাগা অভ্যাস হয়ে গেছে, তাই হয়তো। শান উঠে বসলো। আমি বললাম, কি হলো, উঠে গেলেন যে? তুমিই তো বললে ঘুম আসছে না। আমি অবাক হয়ে বললাম, সেটা তো আমার আসছে না, আপনার কি? আমারই তো সব। আমার সুইট হার্ট একা রাত জাগবে আর আমি ঘুমাবো, সেটা হতে পারে কি? তারপর কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইলাম। রাত বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুজনের হার্টবিট। কারোর মুখে কোনো কথা নেই, শুধু চোখে চোখে মনের কথাগুলো আদান প্রদান করা হচ্ছে। শান বুঝতে পারছে সোহা আনইজি ফিল করছে, তাই সোহাকে ফ্রি করার জন্য বলল, এভাবে চুপচাপ বসে থেকে তো কোনো লাভ নেই। আই থিঙ্ক আমরা কিছু করতে পারি। আমি তুতলিয়ে বললাম, কি কি করতে পারি? শান হেসে বলল, এই তো গল্প করতে পারি বা যে কোনো খেলা খেলতে পারি। শানের কথা শুনে আমার চোখ চকচক করে উঠল। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, গুড আইডিয়া, বাট গল্প করব না, খেলবো। ফাইন, কি খেলবে? লুডো। শান নিজের কপালে হাত দিয়ে এদিক ওদিক তাকালো আর মনে মনে বিড়বিড় করে বলল, হায় রে, কি ভাগ্য, আজকের রাতেও বসে বসে লুডো খেলতে হচ্ছে। আমি কপাল কুঁচকে বললাম, কিছু বললেন? শান হেসে বলল, না। তারপর শান নিজের ফোন থেকে লুডো বের করলো। আমরা দুজনে বসেই লুডো খেলতে লাগলাম। আমার আগে 6 পড়ল। তারপর আমি ভালো খেলছিলাম। আমার একটা গুটি ছিল আর শানের 3টা। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, এইবার হারবেন আপনি। শান এক দৃষ্টিতে কোর্টের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, সেটা তো পরেই বোঝা যাবে, কে হারে আর কে জিতে। বোঝাই তো যাচ্ছে। রিল্যাক্স সুইটহার্ট, এত উতলা হওয়ার কোনো কারণ নেই, খেলা এখনও বাকি আছে। আমি মুখ ভেঙিয়ে আবার খেলায় মনোযোগ দিলাম। বাট হঠাৎ করেই কি হলো, শানের পরপর 3টা গুটি দিয়ে আমার একটা গুটি ঘিরে ধরল। আমি গুটি তুলছিলাম আর উনি গুটিটা শুধু খেয়ে যাচ্ছিল। শেষবার যখন খেলো আর উঠলই না, ফলস্বরূপ উনি জিতে গেল। ওনার মুখে বিশ্বজয়ের একটা হাসি ফুটে উঠল। আমি মুখ গোমড়া করে রইলাম। বলছিলাম না, খেলা এখনও বাকি আছে, দেখেছো তো, আমি জিতে গেছি। আমি মুখ ভেঙে বললাম, আচ্ছা, ভালো হয়েছে তবে। শান হেসে ঘড়ির দিকে তাকালো। রাত 2:30 বাজে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি চোখ পিটপিট করে বললাম, ঘুমাবো? না হলে কি আর করতে চাও তুমি? আমি অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, অদ্ভুত লোক, সারাদিন কত কথা বলল আর এখন ঘুমাচ্ছে। শান হঠাৎ আমার কাছে এসে আমার চুল একপাশে সরিয়ে আমার ঘাড়ে একটা ডিপ কিস করলো। আমি নিজের চোখ বন্ধ করে রইলাম। শান আমার গালে হাত দিয়ে আমার মুখটা ওনার দিকে ফেরালো। তুমি চাইলে ঘুমাবো আর না চাইলে অন্য কিছু করতে পারি, তবে তুমি কি চাও আমি কিছু করি? কথাটা বলে উনি মুখটা আমার দিকে এগিয়ে আনতে লাগলেন। আমি লজ্জা পেয়ে 2 হাত দিয়ে আমার মুখটা ঢেকে নিলাম। শান আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিজে জড়িয়ে ধরে বলল, হায় রে, এত লজ্জা পেলে তো আমার বংশ আর আগেই যাবে না। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। উনি আর কখনো শুধরাবেন না। ওনার চোখ থেকে চোখ সরিয়ে নিলাম আর আমিও ওনাকে জড়িয়ে ধরলাম। আজকের সকালটা একদম আলাদা, অন্য দিনের চেয়ে অন্যরকম ছিল। আমার সব স্বপ্ন, আশা, ইচ্ছা, ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষটাও যা পূর্ণ হয়েছে। আজ আমার জীবনে একটা নতুন সকাল। এত বাধা বিপত্তি পেরিয়ে শানের সাথে আমার সম্পর্কের আরেক ধাপ সামনে এগিয়ে যাওয়ার খুশি। শানের ভালোবাসায় আজ নিজেকে পরিপূর্ণ নারী বলে মনে হচ্ছে। আজ আর জীবনে কোনো অভাব নেই, শানকে জীবনে পেয়ে আমি পরিপূর্ণ। ঘুম ভাঙতেই শানের 2 শক্ত সবল বাহুর মধ্যে নিজেকে আবিষ্কার করলাম। মাথা হালকা উঁচু করে শানের দিকে তাকালাম। কি সুন্দর আমার বরটা, সাথে অসাধারণ ব্যক্তিত্ব। কখনো কি ভেবেছিলাম ওনাকে নিজের ভালোবাসার সাথে জানাতে পারবো না? এটা ভেবেছিলাম যে উনি আমাকে কখনো এতটা ভালোবাসবে। সারাদিন যে ঝগড়া করত ভেবেই হাসি চলে এলো।
একবার নিজের দিকে চোখ পড়তেই লজ্জায় কুঁকড়ে গেলাম। যাক, ভালো হয়েছে উনি ঘুমিয়ে, না হলে লজ্জায় তো আমি মরেই যেতাম। উনি ওঠার আগে দ্রুত উঠে রেডি হয়ে নেওয়া প্রয়োজন। তারপর আমি আস্তে আস্তে ওনার হাতটা সরিয়ে উঠে গেলাম। অনেকটা সময় লেগেছে ওনার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। আমি কাবার্ড থেকে নিজের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি শান এখনও ঘুমোচ্ছে। আমি আয়নার সামনে এসে চুলটা একটু ঝেড়ে নিলাম। হঠাৎ বৃষ্টির মতো পানি এসে শানের চোখে মুখে পড়তেই শানের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে পাশে তাকাতেই সোহাকে না দেখতে পেয়ে দ্রুত উঠে বসলো। তারপর ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকাতেই দেখলো একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে পেছন ফিরে। কি অপরূপা লাগছে এই নীল শাড়িটাতে, একদম নীলপরি। শান আস্তে আস্তে সোহার দিকে এগিয়ে গেল। হঠাৎ আমাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে গালে একটা ডিপ কিস করলো। আমি নিজের চোখ বন্ধ করে নিলাম। বুঝতে অসুবিধা হলো না এটা শান। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কখন উঠে গেলেন? এইমাত্র উঠলাম, একটা নীলপরীর ভেজা চুলের সৌরভ পেয়ে। কথাটা বলে উনি আমার চুলে নিজের মুখ ডুবালেন। আমি ওনাকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে নিজেকে ওনার থেকে খানিকটা দূরে সরে গেলাম। ওনার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। নিচু কণ্ঠে বললাম, এখন ছোবেন না আমায়, আমি এইমাত্র ফ্রেশ হয়ে এসেছি। শান অবাক হয়ে বলল, সিরিয়াসলি ছোঁয়া যাবে না? তো আপনার কি মনে হয় মজা করছি আপনার সাথে? আমাকে ডাকোনি কেন? আপনি ঘুমাচ্ছিলেন এই জন্যই ডাকিনি। শান আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, সারা রাত আমার সাথে কাটিয়ে এখন একা একা গোসল করে এসেছো? দিস ইজ নট ফেয়ার সুইট হার্ট। আমি পেছোতে পেছোতে সরু চোখে তাকিয়ে বললাম, এখানে আবার ফেয়ার আনফেয়ারের কি আছে? গোসল করতে কি দোকলা প্রয়োজন হয় নাকি? শান নিজের ঠোঁট কামড়ে মিষ্টি হেসে দিয়ে বলল, লাগে তো, আমার লাগে। আমাকে ফেলে গোসল করার শাস্তি তো তুমি পাবেই। পেছোতে পেছোতে দেওয়ালে পিঠ ঠেকে গেল আমার। শান এসে আমার দুপাশে হাত রাখলো। আমি তুতলিয়ে বললাম, শাস্তি মানে? কিসের শাস্তি? উনি নিজের মাথাটা আমার দিকে এগিয়ে এনে বলল, ও মা, দোষ করেছো আর শাস্তি পাবে না, সেটা হয় নাকি? উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ওনার চোখের ভাষা অন্য কিছু বলছে আমাকে। আমি চোখ সরিয়ে নিলাম। উনি কিছু বোঝার আগেই হুট করে নিচে বসে ওনার হাতের নিচ থেকে বেরিয়ে এলাম আর দৌড়ে বেডের অন্য পাশে চলে গেলাম। আমি কোনো দোষ করিনি, বুঝেছেন, যে শাস্তি পাবো? যে দোষ করে সে থোড়েই কখনো স্বীকার করে। সুইটহার্ট, এবার কথা না বাড়িয়ে দ্রুত আমার কাছে এসো। খেপেছেন? আমি কি পাগল যে আপনার কাছে আসবো? শান রেগে বলল, সোহা, কাম ক্লোজার টু মি, নাহলে খুব খারাপ হবে। আমি মুখ ভেঙে বললাম, এখন না পরে। শান আমার দিকে আসতে আমি অন্য পাশে চলে গেলাম। উনি রেগে আমার দিকে তাকালো। আমি ফিক করে একটু হেসে দিলাম। হঠাৎ কেন জানি ওনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে বেশ মজাই লাগছে। উনি আবার এগিয়ে আসতে আমি আবার সরে গেলাম। শান গম্ভীর কণ্ঠে বলল, সোহা, ওয়েট। আমি মাথা নেড়ে বললাম, না। দাঁড়াও বলছি। বললাম তো না। আমি হেসে সরে গেলাম। আমরা দুজনেই পুরো ঘর জুড়ে দৌড়াতে লাগলাম। আমি দৌড়ানোর মধ্যে একটা ব্যস্ত ছিলাম যে শান কখন আমার পেছন থেকে সরে গেছে খেয়াল করিনি। হঠাৎ দৌড়াতে দৌড়াতে কারোর উন্মুক্ত বুকের সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে ওপরে তাকাতে দেখলাম শান দাঁড়িয়ে। আমার চোখ বড় বড় হয়ে গেল। শান আমাকে কোমর ধরে জড়িয়ে বলল, এবার পালাবে কই? আপনি না পেছনে ছিলেন, সামনে এলেন কিভাবে? এমন গাধার মতো আগে পিছে না দেখে দৌড়ালে বুঝবে কি করে, স্টুপিড একটা। আমি কপাল কুঁচকে বললাম, ছাড়ুন আমাকে। আগেই বলেছিলাম আমি ধরলে খারাপ হবে। এইবার তুমি দেখো তোমার সাথে কি কি হয়। কথাটা বলে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমি হাত পা ছুঁড়তে লাগলাম। উনি আরও শক্ত করে ধরে রইলেন। নিজের কাজে জন্য এখন নিজের উপরই রাগ লাগছে। ইচ্ছা করছে নিজের গালে নিজেই থাপ্পড় মারি কয়েকটা। কী দরকার ছিল ওনাকে রাগানোর? এখন আমার কি হবে? সকালের মিষ্টি রোদটা এসে স্মৃতির চোখে পড়তে আস্তে আস্তে চোখ মেললে তাকালো। পাশেই
নিজের ভালোবাসার মানুষটাকে দেখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল ওর মুখে। আজ ওদের এত বছরের ভালোবাসা পূর্ণতা পেল। এটা একটা হালাল সম্পর্কের নাম আছে, যেটা আগে কখনো কাউকে বলতে পারতো না ভয়ে, এখন সেটা সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবে। এখন আর আগের মতো লুকিয়ে দেখা বা কথা বলতে হবে না। মন যখন চাইবে তখনই দেখতে পাবে, কথা বলতে পারবে, তাও আবার পূর্ণ অধিকার নিয়ে। তবে আগের দিনগুলো খুব মিস করবে। রাত জেগে কথা বলা, সবার চোখের আড়ালে লুকিয়ে দেখা করা, এক নজর দেখার জন্য ছটফট করা, সেই মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। স্মৃতি আরশের চুলের মধ্যে নিজের হাত বুলিয়ে দিল। আরশ একটু নড়ে চড়ে আবার স্মৃতিকে বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ল। স্মৃতি কয়টা বাজে দেখার জন্য ঘড়ির দিকে তাকালো, আর তখনই চোখ উপরে ওঠার উপক্রম। 8:20 বাজে। সোহা বলেছিল 8টার মধ্যে উঠে যেতে। এই বাড়ির সবাই 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলে। কথাটা মনে পড়তেই স্মৃতির কপালে হাত দিল। সর্বনাশ, নতুন বউ প্রথম দিনই লেট হলে মানুষ কি বলবে। স্মৃতি আরশের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত কণ্ঠে বলল, ছাড়ো আমাকে আর্শ। আর্শ কোনো রেসপন্স করলো না। স্মৃতি আবারও ডাকলো আর্শকে। আর্শ ঘুম ঘুম চোখে বলল, ওহ, সকাল সকাল এমন করছো কেন? ঘুমোতে দাও প্লিজ। হ্যাঁ, তো তুমি ঘুমাও, আমাকে ছাড়ো। আর্শ মাথা তুলে বলল, আমি একা ঘুমোবো নাকি? তুমিও ঘুমাবে আমার সাথে? আহা, কি সুন্দর কথা। তারপর কথা শুনলে তো আমিই শুনবো। তোমার কি, তোমাকে তো আর কেউ কিছু বলবে না? আর্শ কপাল কুঁচকে বলল, কথা শুনবে কেন? স্মৃতি খানিকটা ছাড়া পেয়ে উঠে বসে বলল, কেন আবার? কয়টা বাজে দেখেছো? নতুন বউ প্রথম দিনই লেট। সোহা বলেছে 8টার ভেতর উঠে 8টার মধ্যে নিচে থাকতে। আর্শ স্মৃতিকে টান দিয়ে আবার শুয়ে দিল নিজের ও স্মৃতির পাশে আধশোয়া হয়ে বলল, তাই বুঝি? তো সোহা তো আমাকেও একটা দায়িত্ব দিয়েছে, এখন তোমাকে চোখের আড়াল করা আর খুব ভালোবাসার। এখন সেই দায়িত্ব অবহেলা কি করে করি আমি, বলো তো? আমি তো পারবো না। কথাটা বলেই আর্শ স্মৃতির পুরো মুখে ভালোবাসার পরশ দিতে লাগলো। স্মৃতি একটু হাসলো আর্শের পাগলামি দেখে। নিজেও 2 হাতে আর্শকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আর্শ, ছাড়ো। এত পাগল হলে কবে তুমি? আর্শ স্মৃতির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, তোমার প্রেমে পাগল তো আগেই ছিলাম, নতুন করে পাগল হওয়ার কি প্রয়োজন? আচ্ছা। স্মৃতি হাসল। স্মৃতি একটু চুপ হয়ে গেল। তারপর আবার বলল, আমি শুনেছি বিয়ের পর প্রেমিকরা অনেক পরিবর্তন হয়ে যায়, তখন তারা স্বামী হয়ে যায়, আগের মতো ভালোবাসা থাকে না। তুমিও কি চেঞ্জ হয়ে যাবে আর্শ? আর্শ ফ্যাল ফ্যাল চোখে স্মৃতির দিকে তাকালো, তারপর হেসে বলল, তোমার কি মনে হয়? স্মৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার তো মনে হয় তুমি চেঞ্জ হবে। তাই? স্মৃতি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর্শ স্মৃতির দিকে তাকিয়ে বলল, আসলে কি বলো তো, বিয়ের আগে ছেলেদের জীবনটা একরকম থাকে আর বিয়ের পর অন্যরকম। বিয়ের আগে শুধু নিজের চিন্তা, যেটা এতটা প্রভাব ফেলে না, মোটামুটি আড্ডা, মজা, ক্লাব, পার্টি এইসব নিয়ে জীবনটা কাটলেই হলো, এমন একটা মনোভাব। কোনো টেনশন থাকে না। কিন্তু বিয়ের পর জীবনটা যখন আরেকটা মানুষের সাথে জুড়ে যায়, তার ভালো থাকা খারাপ থাকার দায়িত্ব এসে পড়ে, তখনই জীবনের আসল মানেটা বোঝা যায়। তখন সেই মানুষটা আমার সাথে যুক্ত থাকে, তাই তার সব কিছুর দিকে খেয়াল রাখতে হয়। এত দায়িত্ব, কর্তব্য, সংসারের চাপের মধ্যে মানুষের ব্যস্ততা বেড়ে যায়, এটাই স্বাভাবিক। এজন্য একজন স্বামী আর একজন প্রেমিকের মধ্যে পার্থক্য তো থাকবে, তাই না? আর্শ একটু থেমে আবারও বলল, আমাকেই দেখো, তোমার সাথে দেখা হওয়ার আগে বাউন্ডুল টাইপের ছিলাম। কখনো আমাদের বিজনেসের ব্যাপারে কিছুই খবর রাখতাম না, সব বাবা আর ভাই মিলে সামলাতো। বাবা এজন্য কত বকা দিত, কিন্তু কখনো চেঞ্জ হয়নি। যখন তোমার সাথে দেখা হলো, তোমাকে ভালোবাসলাম, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, তখনই নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নিতে লাগলাম। কারণ কোনো বেকার ছেলের হাতে কেউ মেয়ে দেবে না।
বাবাকে বলে বিজনেসের কাজে জয়েন দিলাম। কেন? শুধু তোমার জন্য। এটা ছিল জীবনের প্রথম পরিবর্তন। এখন বিয়ে হয়ে গেছে, চাপটা তো আরেকটু বাড়বে। এখন দুজন আছি, কিছুদিন পর তিনজন হব। তোমাকে ভালো রাখা, আমাদের সন্তানদের একটু ভালো লাইফ দেওয়া, সেই মতো প্রস্তুতি নিতে হলে তো আরও ব্যস্ত হয়ে পড়ব। কাজের প্রেশার বাড়বে। হয়তো তোমাকে আগের মতো ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারবো না, বা যখন তখন চাইলে হুট করে কোথাও বেরিয়ে যেতে পারবো না। কিন্তু দিন শেষে আমার পুরোটা সময় কিন্তু তোমারই থাকবে। আগের মতো প্রতিদিন না যাই, সপ্তাহে বা মাসে একবার ঘুরে আসবো কোথাও গিয়ে মন খুলে। এটা তো তোমাকে মানিয়ে নিতেই হবে। এই জন্য কখনো ভেবো না আমি চেঞ্জ হয়ে গেছি বা ভালোবাসা কমে গেছে, কারণ তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না। আমি তোমার আছি আর সারা জীবন তোমারই থাকবো, বুঝেছ? স্মৃতি মন্ত্রমুগ্ধ হয়ে আর্শের কথা শুনল। আগের আর্শ আর এই আর্শের মধ্যে কত পার্থক্য। স্মৃতি আগের আর্শকে সবসময় বলতো, লাইফে একটু সিরিয়াস হও, নইলে জীবন চলবে কি করে। মজা করেই বলতো, এমন খাপখাড়া জীবন যাপন করলে বাবা কিন্তু তোমার হাতে আমাকে দেবে না। তখন আর্শ হেসে বলতো, তুমি শুধু একবার আমার লাইফে চলে আসো, দেখবে আমি কতটা সিরিয়াস হয়ে গেছি। আজ কথাগুলো খুব মনে পড়ছে। আসলে মানুষ সত্যিই বলে, ছেলেদের কোনো দায়িত্ববোধ শেখাতে হয় না, তারা এমনিতেই দায়িত্ববান হয়। স্মৃতি আর্শের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, সবে মাত্র আমাদের বিয়ে হলো আর তুমি বেবি পর্যন্ত চলে গেছো? আর্শ হেসে বলল, অবশ্যই, আমি তো ভেবেছি যত তাড়াতাড়ি সম্ভব দুজন থেকে তিনজন হয়ে যাব। স্মৃতি চোখ বড় বড় করে বলল, এত তাড়াতাড়ি? আর্শ কপাল কুঁচকে বলল, কিসের তাড়াতাড়ি? তোমার পড়াশোনা কমপ্লিট, আমার লাইফ সেটেল, কোনো পিছুটান নেই, তাহলে বেবি সম্পর্কে ভাবাই যায়। এবার কি বুড়ো হয়ে তারপর বাচ্চা নেব? পরে বাচ্চারা বাবা না বলে অন্য কিছু ডাকবে, আমি সেই রিস্ক নিতে পারবো না। স্মৃতি লজ্জা পেয়ে আর্শের বুকে মুখ লুকিয়ে নিল। অদ্ভুত কথা বলে এই আর্শটাও মাঝে মাঝে তারপর আর কিছুই বলার থাকে না। ওদের এই সুন্দর ভালোবাসার মধ্যে হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। স্মৃতি ভয় পেয়ে গেল। এতক্ষণ যেটা ভেবেছিল সেটাই হলো। আর্শ বিরক্ত হয়ে বলল, এই সকাল সকাল কে চলে এলো আমার রোম্যান্টিক মুডের 12টা বাজাতে? স্মৃতি ঠেলে আর্শকে উঠিয়ে দিল। দেখলে তো, আমি বলেছিলাম দেরি হয়ে গেছে, হয়তো কেউ ডাকতে এসেছে। এখন কি করব আমি? সব তোমার জন্য হয়েছে। আর্শ স্মৃতিকে শান্ত করে বলল, ওকে, এত হাইপার হওয়ার কিছুই নেই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি দেখছি কে। স্মৃতি কোনো রকম উঠে দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আর্শ রুমের সব কিছু ঠিক করে একটা শার্ট গায়ে দিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতে দেখতে পেল ভূমিকা দাঁড়িয়ে। আর্শ চোখের ইশারা করে বলল, কি ব্যাপার সুন্দরী, এত জোরে জোরে দরজার ধাক্কাচ্ছ কেন? এই ফাজিল, কে সুন্দরী? তোর সুন্দরী তো রুমে আছে, আর কখন এইসব ভুলভাল নামে ডাকবি না। ইউ নো হোয়াট, আমার 1 নম্বর সুন্দরী তুমি, আর আমার 2 নম্বর সুন্দরী স্মৃতি, তাই কাউকেই ছাড়তে পারবো না। ভূমিকা রেগে বলল, এটা গিয়ে বলবো আমি স্মৃতিকে, তারপর দেখি কি হাল করে তোর। কিছুই হবে না, আমি স্মৃতিকে আগেই বলেছি। ভূমিকা হাসলো। আসলে ভূমিকার বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আর্শ ওকে এই উদ্ভট নামেই ডাকে। বাড়ির সবার ছোট আর একটু দুষ্টু প্রকৃতির বলে কেউ কখনো কিছু বলেনি, তবে ওদের সম্পর্কটা একদম বন্ধুর মতো। ভূমিকা একটু অভিমান নিয়ে বলল, শুধু নামেই বন্ধু বলিস তুই, কিন্তু বন্ধু ভাবিস না, ভাবলে অ্যাটলিস্ট স্মৃতির সাথে প্রেম করছিস সেটা আমাকে জানাতিস। আর্শ জিভ কেটে বলল, সর্বনাশ, এটা তোমাকে কে বলল? সোহা বুঝি? ভূমিকা মুখ ভেঙিয়ে বলল, বলতে হবে কেন, আমি সব খবর রাখি। বুঝলাম, একদিন আমার 2 ভাবি মিলে আমাকে মারবে। ভূমিকা একটু বিরক্ত হয়ে বলল, ধ্যাত, ফালতু কথা রেখে নিচে আয় জলদি। আর্শ মন খারাপ করে বলল, সুন্দরী, এভাবে সকাল সকাল আমাকে ডিস্টার্ব না করলে চলছিল না তোমার? আরেকটু পরে নিচে গেলে কি হবে? ভূমিকা ভ্রু কুঁচকে বলল,
এটা সকাল, প্রায় 9টা বেজে যাচ্ছে। নিচে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আর বলে সকাল, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। কথাটা বলে ভূমিকা নিচে চলে গেল। শানদের আর বিরক্ত করেনি, কারণ সোহা যেহেতু এই বাড়ির সম্পর্কে সব জানে, তাই ঠিক সময়ে নিচে চলে আসবে সে। ভূমিকা যেতেই আশ দরজা আটকে নিচে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। ওয়াশরুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেলাম আর মনে মনে শানকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলাম। এত করে বারণ করলাম, কিন্তু কথাই শুনল না। ফালতু লোক, আবার গোসল করিয়েছে আমাকে। এত রাগ লাগছে বলার বাইরে। শান স্লো ভয়েসে বলল, রাগ হয়েছে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। শান আমার গালে ওনার এক হাত দিয়ে স্লাইড করে বলল, এত রাগ করার কি আছে, আমিই তো ছিলাম। আমি ওনার হাতটা গাল থেকে সরিয়ে রেগে চুল মুছতে লাগলাম। শান হেসে বলল, সুইটহার্ট, এভাবে কে চুল মুছে? সব চুল উঠে যাবে তো। আমি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনার তাতে কি? শান আমার নাকটা টেনে বলল, আমারই তো সব, কারণ তোমার এই চুলগুলো আমার খুব প্রিয়, আমাকে মাতাল করতে যথেষ্ট। এই চুলগুলো, যার ফলে আমি বারবার হারিয়ে যাই তোমার মাঝে। আমি কটমট চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। অসভ্য লোক একটা। শান আমাকে টেনে জড়িয়ে ধরে বলল, এখন অসভ্যতামি করব না তো কখন করব? এখনই তো সময় সুইটহার্ট। বলেই ঠোঁটে একটা ভালোবাসার পরশ দিল। আমি ওনাকে ঠেলে দূরে সরিয়ে দিলাম। একদম দূরে থাকবেন, সুযোগ পেলেই শুরু হয়ে যায়। অদ্ভুত লোক একটা। এমন সুন্দরী বউ কারোর হলে কে দূরে থাকতে চাইবে? আমি অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর আবার গাল ফুলিয়ে বললাম, উফ, কতটা লেট হয়ে গেছে। নিচে গেলে সবাই কি বলবে? কি বলবে? কালকে আমাদের ফার্স্ট নাইট ছিল, লেট হতেই পারে, সেটা কি মানুষ বোঝে না? সবাই আপনার মতো বেহায়া না। সরুন, যাব আমি। কথাটা বলে আমি ওনাকে পাশ কাটিয়ে যেতে নেব, তখনই শান আমার হাত ধরে আবার আটকে দিল। আমি ভ্রু কুঁচকে বললাম, আবার কি হলো? বিয়ের পর থেকে একটা জিনিস বুঝিয়ে আসছি, তাও মাথায় যায় না। এই অবস্থায় নিচে যাবে তুমি? আমি নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, কি অবস্থায়? উনি আমার আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন, লুক, তোমার শাড়ি কি অবস্থা, চুলের পানিতে ভিজে একাকার। নিজের শরীরে অন্যকে দেখানোর কোনো প্রয়োজন নেই। দেখাতে হলে আমার সামনেই থাকো। এভাবে আমি মন ভরে দেখি। ছি, কখনো তো নিজের মুখটা কন্ট্রোলে রাখেন? যা মুখে আসে বলাটা জরুরি নয়। তুমি আগে তোমার চলাফেরা কন্ট্রোলে আনো, পরে আমারও মুখ কন্ট্রোলে চলে আসবে। তারপর শান আমাকে বসিয়ে চুলগুলো মুছে দিল ভালো করে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ি চেঞ্জ করার জন্য উঠে দাঁড়ালাম। আরেকটা শাড়ি নিয়ে চেঞ্জ করার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই শান আবারও আটকে দিল। কোথায় যাচ্ছ? চোখে দেখতে পান না আমি শাড়ি চেঞ্জ করতে যাচ্ছি? তো ওয়াশরুমে যাওয়ার কি প্রয়োজন? এখানেই করো। আমি চোখ স্বাভাবিকের তুলনায় বড় করে বললাম, মানে এখানেই চেঞ্জ করো। আমি অবাক হয়ে বললাম, আপনার সামনে? শান স্বাভাবিক হয়ে বলল, আমি মাথা নিচু করে বললাম, মাথা খারাপ, পারবো না আমি। শান আমার মুখটা এক আঙুল দিয়ে উপরে তুলে বলল, সিরিয়াসলি লজ্জা পাচ্ছ তুমি? এত কিছুর পরও এত লজ্জা আসে কিভাবে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। ওয়েট, আমি বাকি লজ্জাটুকু আছে সেটাও ভেঙে দিচ্ছি এখনই। আমি তুতলিয়ে বললাম, মানে? এখনই দেখতে পাবে। কথাটা বলতেই উনি আমার শাড়ির আঁচলে হাত দিতেই আমি নিজের চোখ বন্ধ করে নিলাম। আমি আর শান নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে সবাই আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা গিয়ে সবাইকে সালাম করলাম। আমি মাকে বললাম, ব্রেকফাস্ট তৈরি করা শেষ? মা বলল, ভূমিকা আর আমি মিলে করে নিয়েছি। আমি মন খারাপ করে বললাম, সরি। মা হেসে বলল, কোনো ব্যাপার না। আজ এক কাজ কর, তুই আর স্মৃতি মিলে মিষ্টি কিছু একটা বানিয়ে দে, যেহেতু স্মৃতির আজকে প্রথম দিন এই বাড়িতে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বললাম, ওকে। তারপর আপুকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। ভাবলাম ক্ষীর বানিয়ে দিই। আপুকে বললাম সব কিছু এগিয়ে দিতে। আমি রান্না শুরু করলাম। আপু অবাক হয়ে তাকিয়ে রইল। তুই তো রান্নার রও জানতিস না, এখন এত সব করিস কি করে? আগে জানতাম না, এখন সব পারি। আর
কত অবাক হব বলতো, এই পিচ্চি মেয়েটা এমন পাক্কা রাঁধুনি হয়ে গেল, এভাবে সংসার সামলাচ্ছে। ভাবতেই পাচ্ছি না, জাস্ট বিয়ের কয়েক মাসে এত চেঞ্জ। আমি কিছু না বলে শুধু মুচকি হাসলাম। তারপর রান্না শেষ করে আমাদের ডিশটা টেবিলে সাজিয়ে দিলাম। সবাইকে বসিয়ে দিয়ে আমি, আপু আর ভূমিকা আপু সবাইকে সার্ভ করে দিলাম। হঠাৎ মা বলে উঠল, আজ জীবনের সব আশা পূরণ হলো, আমার সংসারের সব শূন্যস্থান পূরণ হলো। 3 ছেলের বউকে দেখে নিলাম, এবার সব তাদের হাতে তুলে দিয়ে এখন থেকে এই সংসারের ঝামেলা থেকে আমি মুক্ত। মা উঠে আমাদের পাশে এসে দাঁড়ালো। তারপর আমাদের 3 জনের হাতে একত্র করে মায়ের আঁচল থেকে খুলে একটা চাবি আমাদের হাতে তুলে দিল। আমরা 3 জনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। মা বলল, আজ থেকে আমার এই সংসারের দায়িত্ব তোদের। আশা করি তোরা আমার এই সংসারকে আমার মতোই বুকে আগলে রাখবি। আমি জানি যোগ্য মানুষদের হাতেই তুলে দিচ্ছি সব কিছু। আমি একটু ইতস্তত করে বললাম, না মা, এটা আপনিই রাখুন, আপনার আঁচলেই ভালো মানে। ভূমিকা আপু আর স্মৃতি আপুও আমার কথাই সায় দিল। মা বলল, আমি আর কতদিন, তারপর তো সব কিছু তোদেরই সামলাতে হবে, তাই এখন থেকেই সব বুঝে নেওয়া ভালো। মায়ের এমন কথা শুনে আমরা 3 জনেই মাকে জড়িয়ে ধরে বললাম, এসব কি বলছো মা? তুমি সবসময় আমাদের সাথেই থাকবে, আমাদের মাথার উপর ছায়া হয়ে, আর কখনো এমন কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মা হেসে আমাদের 3 জনকেই কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল। কত সুন্দর একটা দৃশ্য, উপস্থিত সবার চোখে পানি চলে আসলো। শান নিজের মোবাইলে এই সুন্দর মুহূর্তের কিছু ছবি আবদ্ধ করে নিল, কারণ জীবনের এক সময় গিয়ে এসব পুরনো স্মৃতিগুলোই অনেক অমূল্য হবে, যা অনেক সুন্দর মুহূর্তের কথা আমাদের মনে করাবে, বেঁচে থাকার অবলম্বন হবে। শান বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, আর আমি শানের কোলের ওপর মাথা রেখে শুয়ে শুয়ে বই পড়ছিলাম। শান আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যার ফলে আমার ঘুম চলে আসছে। আমি উঠে বসলাম। ধ্যাত, ভালো লাগছে না। কি হলো? কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার ঘুম চলে আসে। শান হাসলো। নিজেই বললে হাত বুলিয়ে দিতে, এখন নিজেই বললো ঘুম আসছে, পড়া চোর একটা। আমি কপাল কুঁচকে বললাম, মোটেও না। ওকে, আজকের মতো ঘুমিয়ে পড়ো, এমনিতে অনেক রাত হয়ে গেছে। শানের কথা শুনে আমি খুশি হয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেলাম। তারপর টেবিলের উপর বই রেখে আবার বিছানায় এসে বসলাম। পাশে রাখা জগ থেকে 1 গ্লাস পানি খেয়ে তারপর শানকে বললাম, পানি খাবেন? দাও। শানকেও পানির গ্লাসটা এগিয়ে দিলাম। শানের খাওয়া হলে গ্লাসটা পাশে রেখে তারপর শুয়ে পড়লাম। শান আমাকে এক হাতে জড়িয়ে ধরলেন। আমি শানের বুকে মাথা দিলাম। শান সব সময়ের মতো আমার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আমার ছোট্ট মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করতে লাগলো। তাই আমি শানের বুক থেকে একটু মাথা তুলে শানের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, আপনি যদি বিয়ের আগে থেকে আমাকে ভালোবাসতেন, তাহলে প্রথম রাতে ওই রকম ব্যবহার করলেন কেন? আমার প্রশ্ন শুনে শান মাথায় হাত বুলানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? অনেক দিন থেকেই জিজ্ঞেস করব ভাবছিলাম, কিন্তু এত কিছুর মধ্যে কখনো জিজ্ঞেস করা হয়নি তাই। ও। শান চুপ করে গেল। কি ব্যাপার, শুধু ওহ বলে চুপ করে গেলেন? যেটা জিজ্ঞেস করলাম বলুন। হলুদের রাত থেকে আমি তোমার উপর প্রচণ্ড রেগেছিলাম, তাই ফুলসজ্জার রাতে ওই রকম ব্যবহার করেছিলাম। শানের কথা শুনে আমি উঠে বসে বললাম, রেগেছিলেন কেন? শানও উঠে বসে মুখ ফুলিয়ে বলল, কেন আবার? তুমি কাজকর্ম এমন করো যে সব সময় চোখের সামনে দেখলে মানুষ রাখতে বাধ্য হবে। আমি গালে হাত রেখে ভাবার অভিনয় করে বললাম, আমি আবার কি করেছিলাম? কেন মনে নেই হলুদের রাতে কোন একটা ছেলের হাত ধরে রেখে বসে বসে গল্প করছিলে বাড়ির বাইরে দাঁড়িয়ে? এখন কোন মানুষ যদি তার ভালোবাসার মানুষকে এভাবে অন্য কারোর হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে নিশ্চয়ই তার খুশি হওয়ার কথা নয়। ওনার কথা শুনে আমি আবার 3-4 মাস পেছনে গিয়ে মনে করার চেষ্টা করলাম যে উনি কী বলছেন, কার সাথে ছিলাম, তাও হলুদের রাতে। কিছুক্ষণ ভাবনার পর
হঠাৎ মনে পড়তেই আমি প্রচণ্ড হাসি পেয়ে গেল। আমি কিছুতেই নিজের হাসিটা আটকাতে না পেরে খিলখিলিয়ে হেসে দিলাম। এভাবে আমাকে হাসতে দেখে শান ভ্রু কুঁচকে বলল, রাত 12টা বাজে, পাগল হয়ে গেছো নাকি? আমি হাসতে হাসতে বললাম, না, তবে আপনার কথা শুনে নির্ঘাত পাগল হয়ে যাব। কেন? আমি পাগল হওয়ার মতো কি বললাম? আচ্ছা, আপনি কি সেই ছেলেটার মুখ দেখেছিলেন? না। মুখ দেখলে ওই ছেলে কপালে অনেক দুঃখ ছিল, ভাগ্যিস দেখেননি, পেছন ফিরে ছিল। বাই এনি চান্স তাহলে ওই ছেলেটাকে আপনি আমার বয়ফ্রেন্ড ভেবেছিলেন? এখন অত রাতে বিয়ের কোণে অনুষ্ঠানের মাঝে না থেকে যদি বাড়ির বাইরে কোনো ছেলের সাথে থাকে, তাহলে মানুষ নিশ্চয়ই তাদের ভাই বোন ভাববে না? এই আমাদের সমাজের সবার না এক সমস্যা। কোনো একটা ছেলে মেয়ের সাথে একসাথে দেখলেই কি দেখলো না তার মধ্যে মন গড়া একটা সম্পর্ক জুড়ে দিয়ে পুরো বাড়ি রটিয়ে বেড়ায় আর বলে মেয়েটা খারাপ, অথচ একবারও এটা ভাবে না যে ছেলে মেয়েগুলো সত্যিই ভাই বোন হতে পারে, অথবা তাদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে, যেগুলো আমাদের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। সবাই পারে না। শান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? আমি মুচকি হেসে বললাম, মানে আপনি যাকে দেখেছিলেন সেটা সৃজন ছিল। শান অবাক হয়ে বলল, হোয়াট? জি, সৃজনকে আমি একটা মোটা দড়ি আনতে বলেছিলাম, যেটা দিয়ে আমার রুম থেকে ফেললে নিচ পর্যন্ত নাগাল পাওয়া যায়। আমি জানতাম আপু বাবাকে বলতে পারবে না, আর আর্শ ভাইয়াকেও আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাই পালিয়ে যাওয়াটাই শ্রেয়। তাই প্ল্যান বি ছিল এটা আমার। আর সৃজন সেদিন হলুদের অনুষ্ঠান থেকে বেরিয়ে দড়িটা জোগাড় করে সেটা দেওয়ার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছিল অত রাতে, কারণ সবার সামনে তো সেটা দেওয়া সম্ভব নয়। আমার কথা শুনে শানও ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। শান হেসে নিজের এক হাত কপালে ঠেকিয়ে বলল, সিরিয়াসলি? আর আমি সেদিন তোমাদের দুজনকে দেখে এসে এত পরিমাণ রেগেছিলাম যে সেদিন রাতে বাবা একটা কাজ করতে পাঠিয়েছিলেন, সেটা পর্যন্ত কমপ্লিট করিনি। বাসায় এসে সবার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, সাথে নিজের রুমে সব চুরমার অবস্থা করেছি। এতটা রেগেছিলাম তোমার উপর। কেন তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না? আমার শুধু মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলছি। সেদিন যদি আর্শ না পালাতো, তাহলে হয়তো আমি বিয়ের আসরে সবার সামনে বলেই বসতাম আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পর ভেবেছিলাম তোমাকে অন্য কারোর সাথে জড়ানোর শাস্তি দেব, বাট আফসোস, তোমার ওই মুখটা যতবার দেখেছি ততবারই দুর্বল হয়ে পড়েছি। আর মনে হয়নি কখনো যে তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো আমাকে ছাড়া, কারণ তোমার জন্ম শুধুমাত্র আমার জন্যই, যার কারণে ওই প্রথম দিনের পর আর সম্ভব হয়নি খারাপ ব্যবহার করার। আমি দ্য স্টাইলে বসে দু হাত হাঁটুতে রেখে চোখে ছোট করে শানকে প্রশ্ন করলাম, বাই দ্য ওয়ে, মনে করেন সেদিন আপনার ভুল ছিল, বাট যদি এমন কখনো হয় আমি আপনার সাথে থাকতে চাই না বা অন্য কাউরের প্রেমে পড়ি তখন? কথাটা বলতেই এতক্ষণের শানের হাসি খুশি মুখটা এক মুহূর্তে আঁধারে ঢেকে গেল। উনি রেগে আমার হাতটা ধরে টেনে আমাকে বিছানায় শুইয়ে হাত দুটো বিছানায় চেপে ধরলেন। নিমেষে আমার হাসিটা মিলিয়ে গেল। এত শখ কেন এখনো অন্য ছেলের? তোমাকে বলেছি না একদিন এমন কথা না বলতে? তুমি চাইলেও আমার সাথে থাকবে আর না চাইলেও, তারপরও অন্য ছেলের কথা মাথায় আসে কি করে? আজ তোমার এমন হাল করব যে দ্বিতীয়বার আমি ছাড়া অন্য কোনো ছেলের কথা মাথাতেও আসবে না। হঠাৎ ওনাকে এত রাগতে দেখে আমি ভীত কণ্ঠে বললাম, সরি, আমি তো মজা করছিলাম। উনি আমার ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করিয়ে দিলেন আর আমার গলায় নিজের মুখ ডুবিয়ে দিলেন। 4 বছর পর। আরিশ বাবা, দাঁড়াও, উফ, এইভাবে দৌড়াতে পারবো না আমি। ধরলে পালো, আমালে ধলো। এভাবে আদো আদো কণ্ঠে বলে চলেছে আর দৌড়ে চলেছে আরিশ। আর আমিও আরিশের পেছনে ছুটে চলেছি ওকে ধরার উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা পিছলে পড়তে নেব, তখনই
আমি গিয়ে ওকে ধরে বুকে জড়িয়ে ধরলাম। আরিশও ভয় পেয়ে গেছে, ও আমার গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি ওকে আমার চোখের সামনে দাঁড় করিয়ে রেগে বললাম, এখনই কি হতো, পড়ে দাঁত মুখ ভেঙে যেত, তারপর নিজেও বকা শুনতে আর আমাকেও শোনাতো। বললাম দাঁড়াও, এভাবে দৌড়াই কেউ? আরিশ ঠোঁট ফুলিয়ে মন খারাপ করে বলল, থলি। ওর এই আধো আধো বুলিতে সরি শুনে আর মুখ দেখে চোখের পলকে আমার রাগ গলে জল হয়ে গেল, আর আমি হেসে দিলাম। আরিশ মাথা তুলে বলল, তুমি লাত কলোনি তো? আমি ওকে কোলে তুলে বললাম, এমন একটা গোলুমোলু মিষ্টির দোকানের সাথে কেউ রাগ করে থাকতে পারে? তবে যদি সে আমাকে একটা ভালোবাসার পরশ দেয়, তাহলে আমার রাগটা পুরোপুরি ভেঙে যাবে। কথাটা বলতে আরিশ আমার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, তারপর নিজেও আমাকে তার গালের দিকে ইশারা করতে আমিও ওর গালে একটা আদর দিলাম। তখনই স্মৃতি আপু পেছনে এসে বলল, কি এত ফিসফিস হচ্ছে দুই চাচি ভাতিজা মিলে? আপুর কথা শুনে আমি পেছন ফিরে তাকালাম, আর দুজনেই মুখে একটা হাসি ফুটে উঠল। হ্যাঁ, আরিশ স্মৃতি আপু আর আর্শ ভাইয়ার ছেলে। ভাইয়ার নামের সাথে মিল রেখে আরিশের নামকরণ করা হয়েছে। আরিশের বয়স এখন 2.5 বছর। দেখতে একদম নিজের বাবা মায়ের কার্বন কপি, মাশাআল্লাহ। এত মিষ্টি মিষ্টি কথা বলে যেন সারাদিন হাঁ করে তাকিয়ে থাকতে মন চায়। দেখতে দেখতে 4টে বছর কেটে গেছে। সময় কত দ্রুত চলে যায়। এই 4 বছরে সবার জীবনেই নতুনত্বের ছোঁয়া এসেছে। আপুর কোল জুড়ে আরিশ এলো। 1 মাস হলো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি। অনার্স কমপ্লিট হওয়ার পর কথা মতো আমরা চট্টগ্রাম থেকে ঢাকা শিফট করি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অ্যাডমিশন নিই। এখন সবাই আমরা একসাথেই একই বাড়িতে থাকি। সারাদিন আমরা 3 যা মিলে হাসি মজা মস্তিতে দিন কেটে যায়। ইদানিং মায়ের শরীরটা ভালো নেই, তাই তিনি আমাদের আড্ডায় অংশ নিতে পারেন না। তবে মা থাকলে তিনি পুরা আড্ডা জমিয়ে দেন। তার উপর এখন তো আরিশের সাথেই খুনসুটিতে সময় চলে যায়। ঐশী আর তিমির ভাইয়া 3 বছর আগেই অস্ট্রেলিয়ায় শিফট হয়ে গেছে। ওদের বিজনেসও ওখানেই শিফট করে নিয়েছে। ঐশীর এখানে থাকলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে কষ্ট হয়, তাই চলে গেছে শানের চোখের আড়ালে। ওদের একটা মেয়ে হয়েছে, ত্রিমিশা। মেয়ে নিয়ে বেশ ভালোই আছে। শান, আর্শ ভাইয়া, শাম্মু ভাইয়া সবাই আগের থেকে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। বাবা বিজনেস থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন, যার কারণে সব দায়িত্ব এসে পড়েছে ওদের ওপর। হয়তো আগের মতো এত সময় দিতে পারে না, তবে আমাদের ভালোবাসা এক বিন্দুও কমেনি। সাথে শানের কেয়ার তো যেন বেড়েই চলেছে। অফিসে থাকলেও যখনই সময় পাই ফোন দিয়ে আমার খবর নেয়, পারলে তো প্রতি ঘন্টায় কল দেয়। এই জন্য ফোন সবসময় নিজের কাছেই রাখতে হয়। শান আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, একটুও চেঞ্জ হয়নি। শুনেছি সময়ের সাথে নাকি ভালোবাসাও কমতে থাকে, কিন্তু আমার মনে হয় এখন আগের থেকেও আরও বেশি ভালোবাসে শান আমায়, এতটা চোখে হারায়। আমাদের পুষ্প অনেক বড় হয়ে গেছে, এখন 9 বছরের হয়ে গেছে সে, আর আগের থেকেও অনেক পাকা বুড়িও। রোজ রোজ নতুন কাহিনী করে স্কুল থেকে ফিরে আসে, খুব উৎসাহ নিয়ে এসে সে সব আমাকে শোনায়, আর না শুনতে চাইলেও জোর করে শোনাবেই সে। এভাবেই সবার জীবন একদম খুশিতে পরিপূর্ণ হয়ে বিন্দাস চলছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, রান্না শেষ? অলমোস্ট শেষ, বাকিটা রহিমা আন্টি দেখে নেবে। তা কি ফিসফিস করছিলিস দুজনে মিলে, বললি না কিন্তু? আমি আর আশ দুজনের দিকে তাকিয়ে ইনোসেন্ট ভঙ্গিতে বললাম, কি হবে, কিছু না, তাই তো আরিশ সোনা? আরিশ আমার কথায় সায় দিয়ে 2-3 বার জোরে জোরে মাথা ঝাঁকালো। আপু গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যা বলে লাভ নেই, আমি কিন্তু সব দেখেছি।
আমি আর আরিশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মাথা নিচু করে নিলাম। আপু আরিশকে আমার কোল থেকে নিয়ে বলল, কতবার বারণ করেছি না এসব দুষ্টুমি না করতে, কথা শোনো না কেন তুমি? এখন যদি পড়ে হাত পা ভাঙে তারপর আর কেউ মেয়ে দেবে? আরিশ মুখ উঁচু করে আধো আধো কণ্ঠে বলল, দেবে। মেতমনির মেয়েকে দেবে, আমি ওতেই বিয়ে করব। অর্থাৎ মেজমনির মেয়েকে ওই বিয়ে করবে। আপু দুই গালে হাত দিয়ে মুখটা ইংরেজি ও বর্ণের মতো করে বলল, সর্বনাশ, যার আসার এখন কোনো খবরই নেই তাকে বিয়ে করার জন্য আগে থেকেই লাইন দিয়ে ফেলেছিস তুই। আরিশ কি বুঝলো জানি না, ও শুধু হাসলো। ওর হাসি দেখে আমরা দুজনেই হেসে দিলাম। তারপর আমরা দুজনেই আরিশকে নিয়ে কিছুক্ষণ মজা করলাম। তখনই আপু বলল, ভূমিকা আপু এখনও আসেনি পুষ্পকে নিয়ে? না, এত লেট যে আজ। কথা বলতে না বলতেই পুষ্প দৌড়ে এসে আরিশকে জড়িয়ে ধরল। পুষ্পকে দেখে আরিশও অনেক খুশি হয়ে গেল। হয়তো দুজনকেই কাজিন, তবে পুষ্প আরিশকে এত ভালোবাসে যে মনে হয় না এরা কাজিন। পুষ্প বাসায় থাকলে আরিশের আর কাউকে প্রয়োজন হয় না। সারাদিন পুষ্পের সাথে খেলাধুলা খুনসুটিতেই কেটে যায়। ভূমিকা আপু এসে সোফায় বসলো। বাবা, এই মেয়ে ছোটবেলা থেকেই আমাকে একের পর এক পেন দিয়েছে, কখনো শান্তিতে থাকতেই পারি না। এটা বড় হয়ে গেছে, তারপরও ওর জন্য কমপ্লেন শুনতে শুনতে আমি শেষ। আমি বললাম, কেন, কি করলো আবার পুষ্প? কি করেনি তাই বলে? ওদের স্কুলের একটা ফুলের বাগান আছে, সেখানে লেখা ছিল ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। এরপরও সেই মেয়ে ওখান থেকে ফুল ছিঁড়ে নিয়েছে। আর ওকে যখন ডাকা হলো, কি বললো শুনবে? ওখানে কোথাও লেখা তো ছিল না ফুল ছেঁড়া মানা, শুধু বলেছে জরিমানা। তো আমার বাবার অনেক টাকা আছে, সেখান থেকে 500 কেন 1000ও দিতে আপত্তি নেই। তাই আমার যেই ফুলটা ভালো লাগবে আমি সেটাই ছিঁড়ব। এজন্যই স্কুল এলে আমাকে ডেকে পাঠিয়েছিল। ভূমিকা আপুর কথা শুনে আমি আর স্মৃতি আপুও হেসে দিলাম। স্মৃতি আপু বলল, ঠিকই তো আছে, ওখানে লিখতে হতো ফুল ছেঁড়া মানা, ওরই বা কী দোষ? না স্মৃতি, তুমি ওকে তাল দিও না, এমনিতেই পুরো বিগড়ে গেছে মেয়ে, আরও লাই দিলে মাথায় উঠে যাবে। ওদের কথা শুনে আমি পুষ্পকে কাছে ডেকে বললাম, সোনা, তোমাকে বলেছিলাম না স্কুলে গিয়ে দুষ্টুমি না করতে, তারপরও করেছো কেন? দুষ্টুমি করিনি, শুধু ফুল নিয়েছি। সেটাও অন্যায়। দেখো, তোমার যে প্রিয় টেডিটা আছে ওটা তো তুমি অনেক ভালোবাসো, কাউকে ধরতেও দাও না। এখন যদি কেউ সেটা ক্ষমতার জোরে তোমার অনুমতি ছাড়া ধরে, তাহলে তোমার কেমন লাগবে? পুষ্প মন খারাপ করে বলল, অনেক খারাপ লাগবে। আমি মুচকি হেসে বললাম, তেমনি ওদেরও খারাপ লেগেছে যখন তারা বারণ করার পরও তাদের অনুমতি ছাড়া ফুলটা ছিঁড়েছ। দেখো সোনা, টাকাটা বড় না, বড় হচ্ছে মানুষের সেই জিনিসটার প্রতি ভালোবাসা, টান, অনুভূতি। সেখানে আঘাত করা কি অন্যায় নয়? পুষ্প হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি আবারও বললাম, এইবার দেখো, তোমার ওই টেডিটা যদি একটা চোখ, কান বা নাক তুলে নেওয়া হয়, তাহলে ওই টেডিটার কি আর সৌন্দর্য থাকে? না। তেমনি ফুল গাছে থাকলেই দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে, ছিঁড়ে ফেললে তার সহ পুরো গাছটারই সৌন্দর্য নষ্ট হয়, তাকে আর কোথাও মানায় না, বুঝলে? তাই এরপর থেকে আর এমনটা করবে না, কেমন? ওকে মিষ্টি, গুড গার্ল, এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। পুষ্প চলে গেল, সাথে করে আরিশকেও নিয়ে গেল। স্মৃতি আপু বলল, তোর মতো পুষ্পকে আর কেউ বোঝাতে পারে না, এত সুন্দর করে বুঝাস যে বুঝতে বাধ্য। ভূমিকা আপু মন খারাপ করে বসে আছে। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, ব্যাপার না, আস্তে আস্তে বয়সের সাথে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ভূমিকা আপু গম্ভীর কণ্ঠে বলল, আর ঠিক হবে এই মেয়ে? বড় হলে একদম স্বৈরাচারী হবে,
দেখো সবাই। আপু ভূমিকা আপুর মন ভালো করতে হঠাৎ বলে উঠল, জানো তো আরিশ কি বলেছে একটু আগে? তারপর আপু সব খুলে বলল। ভূমিকা আপু কথাটা শুনে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসে আর উপক্রম। তারপর আমাকে বলল, দেখেছো তোমার মেয়ে এখনো পৃথিবীতেই আসেনি, তার আগেই বর রেডি। এবার তো মেয়েকে পৃথিবীতে আনার প্রয়োজন। কোনো প্ল্যান করেছো? আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, এখনও আমার স্টাডি কমপ্লিট হয়নি, তাই কোনো প্ল্যান করিনি। ভূমিকা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কবে প্ল্যান করবে কে জানে, বিয়ে 4 বছর হয়ে যাচ্ছে। স্মৃতিকে দেখে কিছু শেখো। তোমাদের কত পরে বিয়ে করেও ওরা বাচ্চা 2.5 বছর, আর তোমরা কি করছো? লজ্জা থাকা উচিত। ভূমিকা আপুর কথা শুনে আমি লজ্জা পেলাম। আপু তো এমনভাবে আমাকে বলছে যেন সব দোষ আমার একার। এখন নিজের মুখে বাচ্চার কথা শানকে বা কীভাবে বলবো যদি সে কিছু না বলে? তখনই পুষ্প উপর থেকে চিল্লিয়ে বলল, মিষ্টি তোমার ফোন বাজছে, হয়তো শান ফোন করেছে। আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম উপরে যাওয়ার জন্য। হঠাৎ উঠতেই আমার মাথাটা কেমন ঘুরে উঠল। আমি মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিতেই আপু ধরে ফেলল। স্মৃতি আপু বলল, কী রে, কী হয়েছে তোর? ভূমিকা আপু বলল, ঠিক আছিস তো? আমি একটু বসে 2 মিনিট চোখ বন্ধ করে রইলাম। তারপর দুজনকে শান্ত করার জন্য বললাম, ঠিক আছি, সম্ভবত অনেকক্ষণ বসেছিলাম তাই এমন হয়েছে। তোমরা বসো, আমি আসছি। কথাটা বলে আমি আস্তে আস্তে উপরের দিকে পা বাড়ালাম। এখন এদের কি করে বলবো, ইদানিং এমন মাঝে মাঝেই হচ্ছে, বললে শুধু শুধু টেনশন করবে। রাত 8টা বাজে, শান ফিরে আসে। কয়েকদিন ধরে ওনার আসতে এমন লেট হয়, হয়তো কাজের চাপ বেশি। প্রতিদিনের মতো শান আসার পরই আমি ওনার কোট টাই সব খুলে দিলাম। শান আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন কাটলো আজকে সারাদিন? এই তো প্রতিদিনের মতোই কেটেছে। আপনার কাজকর্ম কেমন চলছে? ভালোই। একটা প্রজেক্ট নিয়ে কিছুদিন এত বিজি আছি যে তোমাকে ঠিক মতো সময় দিতে পারছি না। তুমি রাগ করছো না তো? আমি হেসে বললাম, একদমই না। কেন রাগ করব? এত কাজের মাঝেও আপনি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন, আমার এত যত্ন করছেন, তারপরও কেন রাগ করব? শান আমার কপালে ঠোঁট ছোঁয়ালো। আমাকে বোঝার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মিষ্টির বউটা। আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসছি। তারপর আমি গিয়ে ওনার জন্য কফি বানিয়ে আনলাম। শান ফ্রেশ হয়ে সোফায় এসে বসলো। আমি ওনার দিকে কফি বাড়িয়ে দিতেই শান কফিটা হাতে নিয়ে আমাকে টেনে ওনার সামনে বসিয়ে দিল। আমার এক গালে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? কিছুদিন ধরে তোমাকে একটু উইক দেখাচ্ছে, শরীর খারাপ নাকি? কি বলবো বুঝতেছি না। কিছুদিন ধরে এমন দুর্বল দুর্বল লাগছে, মাথা ঘুরানো, ঘাড় ব্যথা, মাঝে মাঝে তো খেতেও পারি না তেমন একটা। কিন্তু এখন এটা বললে শুরু হয়ে যাবে শানের বকাঝকা, তাই চুপচাপ থাকাই শ্রেয় মনে করলাম। আমি একটু হেসে বললাম, কিছু হয়নি, ঠিক আছি। শিওর কিছু লুকোচ্ছ না তো? আমি একটু ভীত কণ্ঠে বললাম, না। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ শরীরে প্রচণ্ড অস্বস্তি হতেই উঠে বসলাম। কেমন গা গোলাতে লাগলো, তাই ধাক্কা দিয়ে শানের হাত সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে এমন হওয়ায় শান দ্রুত উঠে পড়ে আর দৌড়ে আমার পেছনে ওয়াশরুমে আসে। কল ছেড়ে কুল্লি করে মুখটা ধুয়ে নিলাম। আমি পাশ থেকে টাওয়েলটা নিতে পা বাড়াতে যাব, তখনই মাথাটা আবার ঘুরতেই শান পেছন থেকে আমাকে ধরে ফেলল। আমি শানের বুকে মাথা রাখলাম কিছুক্ষণ। কি হয়েছে তোমার? শানের এমন গম্ভীর কণ্ঠ শুনে আমি আস্তে আস্তে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলাম আর নিচের দিকে তাকিয়ে বললাম, কই কিছু না। আমার দিকে তাকিয়ে কথা বলো। কালকে তুমি আমায় মিথ্যা কথা বলেছ, তোমার শরীরটা ভালো নেই, তাই না? শান অস্থির হয়ে আমার কপালে গায়ে হাত দিয়ে দেখল। কই, জ্বর তো নেই তবে। আমি কোনো কথা না বলে চুপ হয়ে আছি। কি যে আছে আমার কপালে, দেখেই তো মনে হচ্ছে প্রচুর রেগে আছে।
আমাকে এইভাবে চুপ থাকতে দেখে শান প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন, অ্যান্সার মি। শানের ধমক শুনে একটু কেঁপে উঠলাম আমি। শান আমার ডান বাহু শক্ত করে ধরে বলল, এই ঠিক করে বলো তো, খাওয়া দাওয়া করছো তুমি এই কদিন যাবত ঠিক মতো? সর্বনাশ করেছে, এই কদিন ধরে তো সত্যি সত্যি আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিনি। আমারই বা কী দোষ, খেতে পারলে তো খাবো। শান আমাকে চুপ থাকতে দেখে নিজের কোমরে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনও বাচ্চাদের মতোই সবসময় তোমার পেছনে যতক্ষণ খাবার নিয়ে দাঁড়ানো যায় ততক্ষণ ঠিকঠাক থাকো। এই কদিন কাজে ব্যস্ত বলে তোমার খাওয়ার দিকে নজর দিতে পারিনি, এর জন্য না খেয়ে শরীরের এই অবস্থা করেছো, তাই না? আমি আমতা আমতা করে বললাম, উফ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছেন কেন আপনি? বাড়ি সহ মাথায় তুলে ফেলবেন নাকি? কিছু হয়নি আমার। শান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, গলা তুলে আর একটা বললে ঠাটিয়ে চড় মারব। আমি দেখতে পাচ্ছি ঠিক আছো কি নাই, তোমাকে বলার প্রয়োজন নেই। কালকে রাতেও মিথ্যা বলেছ তুমি। শানকে এত রাগতে দেখে আমার কান্না পাচ্ছিল। আমি গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। শান রেগে বলল, ছাড়ো আমাকে। আমি ঝাপটে ধরে বললাম, না। শান কিছু না বলে চুপ করে রইল, কিন্তু আমাকে ধরল না। আমি ওনার গালে আমার ঠোঁট ছোঁয়ালাম। মন খারাপ করে ধরা গলায় বললাম, সরি তো, আমি আপনাকে টেনশন দিতে চাইনি। এত কাজের প্রেশারে থাকেন এই কয়দিন। এবার শানু আমাকে জড়িয়ে ধরল, জড়িয়ে রেখেই বলল, তোমার থেকে বেশি আমার লাইফে আর কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। তুমি টেনশন দিতে না চাইলেও আমি সারাদিন তোমার টেনশনেই থাকি, সেটা কি তুমি জানো? তুমি খাচ্ছ কি না, নিজের খেয়াল রাখছো কি না, সেটা ভেবেই অস্থির হয়ে থাকি। কারণ আমি জানি তুমি বেখেয়ালি। শুধু শুধু এই নামে ডাকি না আমি তোমায়। কিছুক্ষণ আমি শানের বুকে মাথা দিয়ে রইলাম। শান আমাকে কোলে তুলে নিল। এখন আর কিছু বললাম না, কারণ এখন কিছু বললেই বকা খাবো। শান আমাকে কোলে তুলে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে বেডে বসিয়ে দিল। এখন ঠিক লাগছে শরীর? আমি ডানে বামে মাথা নাড়িয়ে বললাম, ওকে, রেডি হয়ে নাও। আমি চমকে উঠে বললাম, রেডি হব কেন? ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে কেন? কার কি হয়েছে? এই, আপনি ঠিক আছেন তো? শান আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ধমক দিয়ে বলল, জাস্ট শাট ইউর মাউথ সোহা। আমার কি হবে তোমাকে দেখাবো। আমি ইনোসেন্ট ভাবে তাকিয়ে বললাম, দেখুন, আমার কিছু হয়নি, যাব না আমি। শান কাবার থেকে নিজের প্যান্ট শার্ট বের করতে করতে বলল, তোমাকে জিজ্ঞেস করিনি, যা বললাম করো, দ্রুত রেডি হও। কথাটা বলে উনি ওয়াশরুমে চলে গেল। ধ্যাত, যে জন্য বলতে চাইনি সেটাই হলো, এখন পুরোপুরি রোগী বানিয়ে ছাড়বে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছিল, সাথে আমার এসে যোগ দিলাম। আমাকে সকাল সকাল এমন বাইরে যাওয়ার জন্য রেডি দেখে মা বলল, কিরে, কোথাও যাচ্ছিস নাকি সোহা? আমি কিছু বলার আগেই শান বলল, ডক্টরের কাছে। বাবা ব্যস্ত হয়ে বলল, কেন, কার কি হয়েছে? শান চেয়ার টেনে বসে বলল, সোহা অসুস্থ। স্মৃতি আবু অবাক হয়ে বলল, হঠাৎ অসুস্থ মানে? কাল পর্যন্ত তো সুস্থই ছিল। আপু আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবু তোর? শান স্মৃতি আপুকে উদ্দেশ্য করে বলল, তোমার বোনকে তো তুমি চেনো। স্মৃতি মরে গেলেও কাউকে মুখ ফুটে কিছু বলবে না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, কিছুই না, উনি একটু বেশি বেশিই করছে। শরীরটা একটু দুর্বল লাগে কিছুদিন ধরে, এর জন্যই এখন ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আমার কথাটা শুনে শান রক্ত চোখে আমার দিকে তাকালো। শানের তাকানো দেখে আমি নিজের ঠোঁটে আঙুল দিয়ে চুপ হয়ে খাওয়া শুরু করলাম। কিছুটা খেতে আর খেতে ইচ্ছা করছিল না, তাই প্লেটটা ঠেলে উঠে গেলাম। কি হলো, কই যাও খাওয়া ফেলে? খাবো না আর। শান চোখ দেখিয়ে বলল, একটু খাবারও প্লেটে দেখতে চাই না, শেষ করো পুরোটা।
প্লিজ না, খেতে পাচ্ছি না। কোনো কথা শুনতে চাইছি না, খাও। আর কি করার, খেতে বসে গেলাম আবারও শানকে মনে মনে বকা দিতে দিতে। কিন্তু দু একবার মুখে দিতেই ভেতর থেকে সব ঠেলে আসতে চাইছে এমন অবস্থা। শান গম্ভীর কণ্ঠে বলল, দেখছো না খেয়ে খেয়ে কী করেছো শরীরের। ভূমিকা আপু আমার সামনাসামনি বসে গালে হাত দিয়ে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে আছে। শানের ওপর তো আর রাগ দেখাতে পারছি না, তাই ভূমিকা আপুর তাকানো দেখে আমি একটু তেতে বললাম, কি হয়েছে, ওভাবে তাকিয়ে আছো কেন, মজা নিচ্ছ? আমার কথা শুনে ভূমিকা আপু একটু হেসে বলল, না ভাবছি হঠাৎ তোমার এমন কি হয়ে গেল যে খেতে পাচ্ছ না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। শান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আর ভাবাভাবির কাজ নেই, শোয়া উঠো, লেট হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে সবাইকে বলে শানের পিছু চললাম। কিছুটা গিয়ে শান আবার দাঁড়িয়ে পড়ল আর আর্শ ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, আমার অফিসে আসতে লেট হবে, সব সামলে নিস ভাইয়ার সাথে। ওকে, টেনশন নিস না। তারপর আমি আর শান দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ডাক্তারের কাছে আসার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমার চেক আপ করলো। শান আমার সাথেই ছিল, যদিও আমাকে চেক আপ করার সময় শানকে বলেছিল বাইরে যেতে, কিন্তু সে তো নাছোড়বান্দা, যাবে না মানে যাবেই না। ওনার মুখটা কেমন কালো হয়ে আছে, হয়তো একটু বেশিই চিন্তা করছে শান আমাকে নিয়ে। এখন আমার নিজেরও খারাপ লাগছে, এই জন্যই তো বলতে চাইনি। চেক আপ করার পর ডাক্তার বলল উঠে আসতে। আমি উঠে গেলাম। তারপর আমরা দুজনেই ডাক্তারের সামনে দুটো চেয়ার টেনে বসে গেলাম। ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বলল, বিয়ে হয়েছে কত বছর? শান বলল, 4 বছর 4 মাস। ডাক্তার একটু হেসে বললেন, অনেক ভালোবাসেন নিজের ওয়াইফকে, তাই না? ডাক্তারের কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। শান কোনো দ্বিধা ছাড়াই বলল, নিজের থেকেও বেশি। আমি শানের দিকে তাকালাম। ডাক্তার আবারও বলল, আপনাকে দেখেই বোঝা যায়। তো বেবি আছে আপনাদের? না। কেন প্ল্যান করেননি? আসলে ওর এখনও স্টাডি চলছে, তাই। ডাক্তারের এসব কথার আগা মাথা কিছুই মাথায় ঢুকছে না। এসব প্রশ্ন কেন করছেন উনি? শুধু নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছি সব। ডাক্তার শানের কথার প্রতি উত্তরে বলল, ও আচ্ছা, এখানে কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করিয়ে কালকে দেখা করবেন। কি হয়েছে সোহার? ডাক্তার হেসে বলল, অনেক বড় অসুখ হয়েছে, তবে সেটা কালকে রিপোর্ট দেখে শিওরভাবে বলতে পারবো। তবে আপাতত ওনার খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর দেবেন। অনেক দুর্বল ওনার শরীর। ব্যাস, এটাই বাকি ছিল বলার। শান আবার আমার দিকে তাকাতে আমি চোখ ফিরিয়ে নিলাম। তারপর ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলাম। সেখান থেকে একবারে টেস্ট করিয়েই নিলাম। টেস্টের রেজাল্ট কালকে দেবে। আমরা দুজনে হাসপাতালের বাইরে এসে দাঁড়ালাম। শান বলল, তুমি একটু দাঁড়াও, আমি গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসছি। শান চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শানের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, সোহা। হাসপাতালের মধ্যে নিজের নাম কোনো পরিচিত মানুষের কণ্ঠেই শুনতে পেয়ে অনেকটা অবাক হলাম আমি। পেছনে ঘুরে যাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে দেখে মোটেও বিশ্বাস হচ্ছে না। আবারও পুরনো ভয়টা জেগে উঠল। আমার অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, রায়ান ভাই। রায়ান একটু হেসে বলল, যাক, তাও ভালো, আমাকে এখনও মনে রেখেছো। আমি তো ভেবেছি ওই দিনের পর আর মনেও রাখবে না। ওনার কথা শুনে আমার একটু খটকা লাগলো। তারপরও নিজেকে সামলে নিয়ে বললাম, আপনাকে মনে না রাখার মতো কোনো ভুল তো আপনি করেননি, তাহলে কেন ভুলে যাব? রায়ানের চোখে মুখে অপরাধের ছাপ একদম স্পষ্ট হয়ে আছে। রায়ান মাথা নিচু করেই বলল, সত্যি সোহা, তোমার মন অনেক বড় যে এত সহজে আমাকে ক্ষমা করে দিয়েছো। সত্যি বলতে ওই দিনের পর আমি নিজেও ভালো নেই। এই একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তোমার ভালোবাসায় না, ভালোবাসা না, ভালোবাসা হলে হয়তো তোমার ক্ষতি করার চিন্তা করতাম না। আসলে আমি
তোমার সৌন্দর্যে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ঠিক ভুলের পার্থক্যই করতে পারিনি। তোমাকে নিজের করার জন্য কতটা নিচে নেমে গেছিলাম ভাবলেই নিজের প্রতি নিজের ঘৃণা হয়। ভাগ্যিস ঠিক সময় মতো সেদিন যদি শান না আসতো, তাহলে তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হওয়ার কারণটা আমিই হতাম। পরবর্তীতে আমি অনুভব করেছি আমি কি পাপ করতে যাচ্ছিলাম। তোমার আর শানের সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিলাম, তোমার জীবন নষ্ট করতে চেয়েছিলাম। যাই হোক, শেষ মুহূর্তে আমি বেঁচে গেছি এই পাপ করা থেকে। তবে আমি সত্যি ক্ষমাপ্রার্থী। তুমি ক্ষমা না করলে আমি কখনো শান্তিতে থাকতে পারবো না। প্লিজ সোহা, ক্ষমা করে দাও আমাকে। আমি ওনার কথার অর্থ বুঝলাম না। উনি কিসের জন্য অনুতপ্ত আর কেনই বা এতটা দোষী মনে করছে। উনি তো আমার সাথে তেমন কিছু করেননি, শুধু একটু বিরক্ত অনুভব করতাম ওনার এই গায়ে পড়া স্বভাবে। বাট উনি যেভাবে বলছে তাতে মনে হচ্ছে উনি অনেক বড় কিছু করেছে। আমি একটাই ইতস্তত করে বললাম, ভাইয়া আপনি কি বলছেন? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কাইন্ডলি বিষয়টা একটু খুলে বলবেন কি? সোহার কথা শুনে রায়ান অবাক হয়ে গেল। নিজের বিস্ময় নিয়ে বলে উঠল, কেন, তানিশার পার্টির কথা মনে নেই তোমার? তো কি হয়েছে তাতে? সোহার এমন পাল্টা প্রশ্ন শুনে রায়ানের আর বুঝতে অসুবিধা হলো না যে সোহা সেদিনের কোনো ঘটনাই জানে না, হয়তো কেউ বলেনি। যাক, ভালো হয়েছে। রায়ান ভাবল তাহলে সেই রাতের কথা না হয় সোহা নাই জানো। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কথা ঘুরিয়ে বলল, না, তেমন কিছুই হয়নি। আচ্ছা, এসব বাদ দাও। তোমার খবর কি? তুমি হাসপাতালে কেন? অসুস্থ নাকি? আমি মাথা নাড়িয়ে বললাম, একটু অসুস্থ। কি বলো, কি হয়েছে? জানি না, কালকে রিপোর্ট দিলে বুঝতে পারবো। তা আপনি বাংলাদেশে কবে এলেন? আমি তো যতটা শুনেছিলাম আপনি তো চলে গিয়েছিলেন না দেশ থেকে। রায়ান একটু হেসে বলল, চলে গেছিলাম নিজের করা কিছু ভুলের প্রায়শ্চিত্ত করতে। তবে এই 1 বছর হলো দেশে ফিরেছি। চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতেই আমার ওয়াইফের ডেলিভারি পেন ওঠে, যার কারণে ওকে এখানেই হাসপাতালে নিয়ে এসেছি। ও, কি হয়েছে ওনার? প্রেগনেন্ট ছিল কি? ছেলে হয়েছে। রায়ান ভাইয়ের কথা শুনে আমি অনেক খুশি হলাম। যাক, অবশেষে উনিও নিজের জীবনে ভালো আছে, খুশি আছে। আমি হেসে বললাম, কংগ্র্যাচুলেশন, ধন্যবাদ। এসো না ভেতরে, এসে আমার বেবি আর ওয়াইফকে দেখে যাও। আমি একটু মন খারাপ করে বললাম, আসলে ভাইয়া আমি শানের সাথে এসেছি, আর শান গাড়িটা আনতে গেছে পার্কিং থেকে। এসে যদি আমাকে দেখতে না পায় অনেক রাগ করবে, বুঝতেই তো পারছেন। ও আচ্ছা, তাহলে কোনো এক সময় এসে দেখে যেও। আমার ছেলের জন্য দোয়া করো, অবশ্যই। রায়ান ভাই এমন কিছু টুকটাক কথা বলে চলে গেলেন। আমি ওনাকে হাসিমুখে বিদায় দিলাম। যাক, মানুষটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু ওনার কিছুক্ষণ আগের বলা কথাগুলো আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। কিছুতেই হিসেব মেলাতে পারছি না। উনি কেন এমনভাবে কথাগুলো বলল? আর তানিশার পার্টির কথা বলল যে রাতে, কোনো কথা আমার মনে নেই। তাহলে কি ওই রাতে এমন কিছু হয়েছিল যেই কথা আমাকে শান বলেনি? শান তো কখনো আমার থেকে কিছু লুকায়নি। তাহলে ওই দিনের কথা লুকিয়েছে কেন? কেন বলেনি আমায়? উনি এটা মোটেও ঠিক করেননি। আমি কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বারবার রায়ান ভাইয়ার বলা কথা ভাবছি আর শান আসার জন্য অপেক্ষা করছি। গাড়ির ভেতরে একটা কথাও বলিনি ওনার সাথে, যদিও উনি আস্তে আস্তে অনেক কথাই বলেছিলেন, কিন্তু আমি তেমন একটা কথা বলিনি। আমি চেষ্টা করছিলাম বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলার, কিন্তু আমি বিফল হয়েছি। এখন যদি আমি এটা মনে চেপে রাখি তাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তাই শানের সাথে কথা বলে পরিষ্কার হওয়াটাই ভালো। কিন্তু শান এখনও আসছে না।
তখন দেখছিলাম সাম্য আর আর্শ ভাইয়ার সাথে কথা বলতে, হয়তো ব্যবসা সংক্রান্ত কিছু। আমার শরীরের অস্থির লাগছিল, কেমন ঘুম ঘুম ভাব। তাই শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। আমার ঘুম ভাঙলো কারোর শীতল হাতের স্পর্শ পেয়ে। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। শান আমার পাশে বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। শানকে দেখতে পেয়ে তখনকার কথাগুলো আবার মাথায় চাড়া দিয়ে উঠল। শানকে দেখতে পেয়ে আমি দ্রুত উঠে বসলাম শোয়া থেকে। আমাকে ধরফরিয়ে উঠতে দেখেই শান ব্যস্ত কণ্ঠে বলল, শরীর খারাপ লাগছে? আমি শানের দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়লাম। তাহলে উঠে গেলে কেন? আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, আমার আপনার সাথে কিছু কথা আছে। শান কপাল কুঁচকে বলল, এমন কি কথা যে তোমাকে ঘুমোতে দিচ্ছে না? শান একটু কাছে এসে আমার কানে ফিসফিস করে বলল, কোনো স্পেশাল কথা বলতে চাও না? কিছু করতে চাও? আমি ওনার থেকে একটু দূরে সরে বললাম, আমি এখন মোটেও এসবের মুডে নেই। আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাই। শান একটু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াস? কি কথা? আমি কিছুক্ষণ নিজের প্রশ্নগুলো একবার ভেবে নিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই দিন তানিশার পার্টিতে আমার সাথে কি হয়েছিল? কেন সেদিন আমি অজ্ঞান হয়ে গেছিলাম? আপনি কখন এসেছিলেন? কেন আমার কিছু মনে নেই? আবার এসব প্রশ্ন জানতে চেয়েছি আমি। শান চুপ করে রইল। আমি ওনাকে চুপ থাকতে দেখে বললাম, প্লিজ চুপ করে থাকবেন না, উত্তর দিন। তোমাকে আগেই বলা হয়েছে সব কিছু, তারপরও কেন সেটা বিশ্বাস করছো না? বারবার এক কথা বলো কেন? আমি কঠোর গলায় বললাম, কারণ সেটাতে কোনো সত্য কথা ছিল না যে বিশ্বাস করব। তাই সত্যি জানতে চাই আমি। তোমাকে সত্যিই বলেছি। আপনি মিথ্যাটাকে জোর করে সত্যি বললে সেটা তো আর সত্যি হয়ে যাবে না। শান রক্ত লাল চোখে আমার দিকে তাকালো। আমি বেশ বুঝতে পারছি শান রেগে যাচ্ছে। শান কখনো এটা পছন্দ করে না যে ওনার দিকে কেউ আঙুল ওঠাক। কিন্তু এখন যদি আমি ভয় পেয়ে চুপ থাকি তাহলে আমি কখনোই সত্য কথাগুলো জানতে পারবো না। শান চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আবারও আমার দিকে তাকালো, চেষ্টা করছে নিজের রাগটা কন্ট্রোল করার। সুইটহার্ট, এসব কথা নিয়ে পড়ে আছো তুমি? বলো তো, ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে, এমনিতেও তুমি অসুস্থ। কথাটা বলে উনি শুয়ে পড়ল। আপনি কথা ঘোরাচ্ছেন। কিন্তু শানের কোনো উত্তর পেলাম না। একটু বিরক্ত হলাম আমি। অদ্ভুত, এভাবে চুপ করে থাকার মানে কি? আমি জিভ দিয়ে একটু নিজের ঠোঁট ভিজিয়ে বললাম, আজ হাসপাতালে রায়ান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমার কথা শুনে শান শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসলো আর অবিশ্বাস্য চোখে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, রায়ান? ওর সাথে কি করে দেখা হলো? ও তো দেশে ছিল না। কি বলেছে তোমায়? আমি শানের কথা শুনে সরু চোখে শানের দিকে তাকালাম। শান, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা কিছু তো লুকাচ্ছেন। আপনি রায়ানের সম্পর্কে এত জানেন কি করে? আমি যতটুকু জানি ওর সাথে আপনার একবারই দেখা, তাতে নিশ্চয়ই এত জানা পরিচিত থাকার কথা না যে ও কখন কোথায় থাকে সেটাও জানবেন। শান রাগান্বিত স্বরে বলল, তোমাকে কে বলেছে ও প্রথমে সেটা বলো। শানকে এভাবে রাখতে দেখে আমি একটু দম নিয়ে বললাম, ও কিছু বলেনি, তবে আমি আপনার থেকে জানতে চাই। শান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজকে রায়ান যদি সোহাকে কিছু বলতো তাহলে হয়তো রায়ানকে আজকে মাটিতে পুঁতে ফেলতো। তাহলে তানিশা ঠিকই বলেছে, রায়ানের পরিবর্তন হয়েছে। আশা করি ওর থেকে সোহার আর কোনো বিপদ নেই। শানকে এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আকাশকুসুম ভাবনা ভাবতে দেখে আমি বললাম, কথা বলছেন না কেন? আমার কথা শুনে শানের ঘোর কাটে। শান আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমাকে টেনে ওনার বুকের মাঝে নিয়ে আসলো। তারপর জড়িয়ে ধরে বলল, বেখেয়ালি কিছু কথা না
যদি সারা জীবন বেখেয়ালি কিছু কথা না যদি সারা জীবন অজানা থাকে তাহলেই ভালো। সব কথা জানতে হবে এমন তো কোনো কথা নেই। যদি কারোর ভালোর জন্য কোনো কথা লুকোনো হয় তাতে কোনো অপরাধ নেই। আমি চাই না তোমার মনে কোনো খারাপ প্রভাব পড়ুক বা তুমি মানসিকভাবে ভেঙে পড়ো। শুধু তুমি এতটাই জেনে রাখো, তুমি যখন যেই অবস্থাতেই থাকো না কেন সব সময় সেফ থাকবে এখানে আমার বুকের মাঝে। কোনো বিপদ আসার আগে তাকে আমাকে পেরিয়ে যেতে হবে। সব সময় তোমাকে যত্ন করে আগলে রাখবো আমার বুকে। খুব ভালোবাসি তোমায়। শান আমার মাথায় ঠোঁট ছোঁয়ালো। শানের কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি জানি উনি যা করবেন আমার ভালোর জন্য করবেন। হয়তো এই কথা না বলার মাঝেও আমার কিছু ভালোই হবে। আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও আপনাকে খুব খুব বেশি ভালোবাসি। পরের দিন সকালবেলা আমরা দুজনে উঠে গেলাম। আরও একটা ব্যস্ত সকালের শুরু। তবে প্রতিদিনের মতো আজও মনে একরাশ মুগ্ধতা আর ভালোবাসা ছেয়ে আছে শানের, যেই ভালোবাসার মুগ্ধতা থেকে আমি কখনো বের হতে চাই না। প্রতিদিনের মতো আমি আমার নিজস্ব কাজগুলো সেরে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। কারণ এখন আর বাড়ির কাজ খুব একটা আমাকে কেউ করতে দেয় না। সব আমার দুই আপু সামলে নেয় আর আমি সারাদিন বাচ্চাদের সাথেই কাটাই। ওড়না গায়ে সেট করে নিয়ে টেবিলের কাছে বইগুলো গোছানোর জন্য যেতেই শান প্রশ্ন করল, কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। কোনো প্রয়োজন নেই। আমি গোছানো বন্ধ করে শানের দিকে তাকিয়ে বললাম, কেন? কেন কি? তুমি যে অসুস্থ সেটা কি ভুলে গেছো? আমি ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমাকে দেখে আপনার কোনো দিক থেকে অসুস্থ মনে হয়? কত সুন্দর চলে ফিরে বেড়াচ্ছি। অসুস্থ মানুষকে দেখে অসুস্থ মনে হতে হবে এমন কোনো কথা আছে কি? সব সময় এমন উল্টা প্রশ্ন না করলে হয় না? তোমার এত বেশি কথা না বলে যেটা বললাম সেটা শুনতে ইচ্ছে করে না? আমি মুখ ফুলালাম। উনি হেসে বললেন, আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিলেন আর ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, বাসায় থাকো আর রেস্ট নাও। রিপোর্ট কে আনবে? আমি ভেবেছিলাম আসার পথে নিয়ে আসব। তোমাকে ভাবতে হবে না, আমি বুঝে নেব। তুমি শুধু আমার জানের দিকে খেয়াল রাখো। আমি একটু হাসলাম। তারপর ওনাকে বিদায় দিয়ে আবারও রুমে এসে একটা ঘুম দিলাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আরিশের কাছে গেলাম আর সারাদিন ওর সাথে যেমন খেলাধুলা করে কাটাই তেমনই আজকের দিনটাও পার করলাম। বিকেলবেলা ভূমিকা আর স্মৃতি আপু এসে আমার রুমে ঢুকলো। স্মৃতি আপু বলল, আচার খাবি? আচারের নাম শুনেই আমার মুখে পানি চলে আসলো। কিসের আচার? ভূমিকা আপু বলল, আমের আচার আনিয়েছি। আমি ছো মেরে নিয়ে নিলাম আর কাউকে কিছু না বলেই খেতে আরম্ভ করলাম। আচার আনবে আর আমি খাবো না, সেটা কি হয় নাকি? আর আজকাল তো একটু বেশি খেতে মন চায় আচার। শুধু শানকে বলতে পারি না, উনি এসব খাওয়া পছন্দ করে না। স্মৃতি আপু আর ভূমিকা আপু আমার মুখপানে তাকিয়ে খানিকটা হাসলো। তখনই রহিমা আন্টি হাতে করে খাবার নিয়ে ঢুকলো। স্মৃতি আপু বলল, খেয়ে নে। আমি আচার খেতে খেতে বললাম, না খাবো না। না খেলে আমি ভাইয়াকে বলবো তুই দুপুরেও ঠিকঠাক খাসনি, তবে বুঝবি ভাইয়া কিন্তু আমাকে বলে গেছে। আমি আচার খাওয়া বাদ দিয়ে বিরক্ত চোখে তাকিয়ে বললাম, উফ, সব সময় একজন না একজনকে আমার পেছনে লাগিয়েই রাখতে হবে ওনার। আমি হাতের খাবার প্লেটটা তুলে খেতে আরম্ভ করলাম। ভূমিকা আপু বলল, তোমার শরীর ঠিক আছে তো এখন? রিপোর্ট কি আজকে দেবে? খেতে খেতে আমার হাত আটকে গেল। রিপোর্ট? শিট, আমি তো ভুলেই গেছি প্রায় রিপোর্টের কথা। আমি মাথা নাড়িয়ে বললাম, এভাবে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। যদিও খাবার পুরোটা শেষ করিনি, যেটুকু পেরেছি খেয়েছি। যদি গল্পে মশগুল না থাকতাম তাহলে অতটুকুও হয়তো পেটে যেত না।
সন্ধ্যায় গিয়ে বাগানে ওই বেঞ্চটাতে বসলাম। ঘরের মধ্যে কেমন ভ্যাপসা গন্ধ এসে বারবার নাকে ঠেকছিল, তাই এখানে এসে বসলাম। এখন একটু ভালো লাগছে। চারিদিকে লাইট জ্বলছে, তাই চারপাশটা খুব ভালো দেখা যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখলাম শান আসার টাইম হয়েছে। হয়তো আসতে একটু সময় লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল রিপোর্ট নিয়ে। রিপোর্টের কথা ভাবতেই মনের মধ্যে সুপ্ত থাকা ভয়টা আবারও জেগে উঠল। আচ্ছা, রিপোর্ট ভালো আসবে তো? যদি ভুলভাল কিছু হয় তখন? বুকের মধ্যে ডিপ ডিপ করতে লাগলো। তারপরও নিজেকে একটু শান্ত করে বেঞ্চে বসে রইলাম। কিছুটা সময় যাওয়ার পর একটু দূর থেকে দেখলাম শান আসছে। শানকে আসতে দেখে আমি উঠে দাঁড়ালাম। শান এক পা দুপা ফেলে আমার সামনে এসে দাঁড়ালো। শানকে দেখে বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। মুখটা কালো করে রেখেছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমার মাথায় খারাপ চিন্তাগুলো বাসা বাঁধতে লাগলো। আমি নিজেকে শান্ত করে শানের উদ্দেশ্য বললাম, গেছিলেন ডাক্তারের কাছে? শান মুখে কিছু না বলে মাথাটা একবার উপর নিচ করে নাড়ালো। আমি আবারও বললাম, রিপোর্টে কি হলো? শান কোনো কথা না বলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ রিপোর্টের কথা জানতে চাইতে শানের ব্যবহারে একটুও অবাক হলাম। শান চোখ বন্ধ করে শক্ত করে আমাকে জড়িয়ে আছে, আর ওনার নিঃশ্বাস খুব দ্রুত গতিতে পড়ছে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের শব্দটাও যেন আমি শুনতে পাচ্ছি। এতটা শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। আমি এক হাত শানের পিঠে রেখে বললাম, শান। কোনো রেসপন্স করলো না। আমি আবারও বললাম, রিপোর্টে কি হলো বলেন না। কিন্তু ডাক্তার কি কিছু খারাপ? পুরো কথাটা বলার আগে শান আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, আমাদের মাঝে একটা ছোট্ট প্রাণ আসতে চলেছে সোহা। আমার অংশ ধীরে ধীরে তোমার মাঝে বেড়ে উঠছে। ইউ আর প্রেগনেন্ট মাই লাভ। শানের কথাটা শুনে 1 মিনিটের জন্য হয়তো আমার হৃৎপিণ্ডের চলাচল বন্ধ হয়ে গেছে। কানের মধ্যে শানের বলা শেষ কথাটা প্রতিধ্বনিত হতে থাকলো, ইউ আর প্রেগনেন্ট মাই লাভ। শান আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আমি কাঁপা কাঁপা হাতে নিজের পেটে হাত রাখলাম। কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমি ধীর কণ্ঠে বললাম, রিপোর্ট? শান রিপোর্টটা আমার হাতে তুলে দিল। আমার হাত কাঁপছিল। কাঁপা হাতে রিপোর্টটা আস্তে আস্তে খুললাম। পুরো রিপোর্টে এত লেখার মধ্যে আমার চোখ যেন শুধু পজিটিভ লেখার মধ্যে আটকে রইল। আমি ধপ করে বেঞ্চের উপর বসে পড়লাম। শান এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ল। আমার হাত ধরে বলল, সুইটহার্ট। শান, এটা কি সত্যি? আমার না বিশ্বাস হচ্ছে না। শান হাসলো। তোমার কথা কি বলবো জানো, ডাক্তার যখন আমাকে এই কথাটা বলেছিল আমারও একই অবস্থা হয়েছিল। আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি বাবা হব আর এই ছোট্ট মেয়েটা মা। আমাদের অংশ আর কিছুদিন পর আমাদের সামনে থাকবে। ছোট ছোট পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়াবে। তার সব আবদার আমাকে ঘিরে হবে, যেগুলো সব আমি পূরণ করব। তার হাসির কল কল ধ্বনিতে বাড়ির আনাচে কানাচে খুশিরা খেলা করবে। আমার মনে হচ্ছে সব আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার এত খুশি হচ্ছে, মনে হয় তোমাকে কোলে তুলে পুরো পৃথিবী বলে বেড়ায় আমি বাবা হতে চলেছি। শানের এত খুশি দেখে আমার চোখে পানি চলে এলো। মানুষটা এতটা খুশি হয়েছে। শানের খুশি দেখে আমারও এত খুশি লাগছে যে বলে বোঝানো যাবে না। আমার শরীরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, যে কিছু মাস পর আমার সামনে থাকবে, যাকে আমি ছুঁতে পারবো ভাবতেই খুশিতে দম আটকে আসছে। শান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আবারও বলল, কিন্তু তোমার স্টাডি এভাবে মাঝপথে বেবি, আই থিঙ্ক তুমি হয়তো এখন চাওনি। আই অ্যাম সো শান পুরো কথাটা বলার আগেই আমি আমার হাত দিয়ে ওনার মুখ চেপে ধরলাম আর এসে ওনার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, প্লিজ এই কথাটা বলবেন না। আপনি জানেন
আমি কতটা খুশি হয়েছি। এই বেবিটার খুব প্রয়োজন ছিল শান। আর বাকি রইল আমার মাস্টার্স, সে তো যে কোনো সময় শেষ করা যাবে, এই বছর না হলে পরের বছর। এই চিন্তা করে কেউ কখনো নিজের জীবনের এত সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে নাকি? এখন আমি যদি কিছু চাই তাহলে এই সময়ের এই অনুভূতিগুলো অনুভব করতে। শানের কপালে কপাল ঠেকিয়ে আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। জীবনে যে ছোট্ট অভাবটুকু ছিল সেটাও আজ পূর্ণ হয়ে জীবনটার রাংধনুর 7 রঙে দিয়ে সেজে গেল। এই অবস্থায় তুমি এত উপরে উঠেছ কেন স্টুপিড? হঠাৎ এত জোরে কারো চিৎকারের আওয়াজ শুনে আমি পিছন ফিরে তাকালাম। শান দাঁড়িয়ে, কিন্তু নড়াচড়া না করে আমি আবার ওনার দিকে তাকিয়ে আবার নিজের কাজ করতে লাগলাম। আর পেরেক গেঁথে বললাম, এই ছবিটা লাগাবো তাই উঠেছি। এখান থেকে পড়লে কি হবে? হ্যাভ ইউ এনি আইডিয়া? শান রাগান্বিত কণ্ঠে বলল, কিছু হবে না, ছবি লাগানো হলেই নেমে যাব। এখনই নামো তুমি প্লিজ। আপনি 2 মিনিট একটু চুপ করে দাঁড়ান, আমার কাজটা শেষ হয়ে যাবে। শান চিৎকার করে বলল, সোহা। আমি ওনার কথা পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। ছবিটা লাগিয়ে একটা বিশ্বজয়ী হাসি দিলাম। এতক্ষণের কষ্টটা সফল হলো। তারপর পেছনে ফিরে দেখলাম শান লাল লাল চোখে আমার দিকে তাকিয়ে। এতক্ষণ ভয় না পেল, এখন ভয় লাগতে লাগলো। আমি ভীত চোখে তাকিয়ে একটা হাসি হেসে বললাম। তারপর ধীরে ধীরে চেয়ার থেকে নামতে যাব, হঠাৎ আমার শাড়ির সাথে পা বেজে পাটা পিছলে যেতে আমি ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে নিলাম। আমার বুকের ভেতর ডিপ ডিপ শব্দ দ্বিগুণ হলো। আমি কাঁপা কাঁপা হাতে নিজের পেটে হাত দিলাম। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। যাক, আমার বেবি ঠিক আছে। আমি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকালাম। শানের চোখ থেকে যেন আগুন ঝরছে। আশেপাশে তাকিয়ে বুঝলাম আমি শানের কোলে, তাই ব্যথা পাইনি। আর যদি শান না থাকতো তাহলে কি হতো আমার? শান আমাকে কোল থেকে নিয়ে বিছানায় গিয়ে বসিয়ে দিল। আমি মাথা নিচু করে রইলাম। শান গম্ভীর কণ্ঠে বলল, এখন কি হতে পারতো জানো তুমি? এত লাফালাফি করো কেন সব সময়? সরি। শান রেগে বলল, কিসের সরি? আজকে একটা অঘটন ঘটলে এই সরি নিয়ে কি আমি নিয়ে কি করতাম? কি প্রয়োজন ছিল ওখানে তোমার? আমি মাথা নিচু করে আমতা আমতা করে বললাম, আপনার ছবিটা লাগাতে গিয়েছিলাম। পুরো ঘরেই লাগিয়েছি, শুধু ওখানটাই বাকি ছিল, তাই লাগিয়ে দিলাম। শান একবার পুরো রুমে চোখ বুলিয়ে নিল। এতক্ষণে খেয়াল করলো পুরো রুম জুড়ে শানের ছবি লাগানো। সোহাকে চেয়ারের ওপর দেখেই মাথাটা এত গরম হয়ে গেছিল যে সেটা খেয়ালই হয়নি। শান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি করেছো? আমি শানের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বললাম, মা বলেছে এই সময় চোখের সামনে যা দেখে বেবি দেখতেও তেমনই হয়, তাই অনেকগুলো বেবির ছবি দিয়ে গিয়েছিল, পরে এসে লাগিয়ে দেবে। কিন্তু আমি তো চাই আমাদের বেবি আপনার মতো হোক, তাই আমি আমার পছন্দের ছবি লাগিয়েছি, যাতে ঘরের যেদিকেই তাকাই শুধু আপনাকেই দেখতে পাই। আর একা একা বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম নিজেই লাগিয়ে নিই। শানের মুখে হালকা হাসি ফুটে উঠল আমার কথা শুনে, তবে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে বসলো। তারপর 2 হাতে আমার মুখটা ধরে বলল, যাই হোক সুইটহার্ট, এই সময়টা তোমার একটু সেফলি থাকা উচিত। আমি চাই না তোমার একটু গাফিলতির জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি তোমাকে হারাতে চাই না জান। এখন তুমি আর বেবি ছাড়া আমার জীবনে আর কিছুই নেই, তাই একটু লাফালাফিটা কম করো। খুব ভয় হয় আমার তোমাকে নিয়ে, প্লিজ অন্তত বেবির জন্য। আমি হেসে শানের বুকে ঝাঁপিয়ে পড়লাম। একদম চিন্তা করবেন না, আমার বা বেবির কিছুই হবে না। আমি সবসময় আপনার সাথেই থাকব, বুঝেছেন? বাই এনি চান্স যদি কখনো মরে যাই তাও পিছু ছাড়ব না। খুশি এবার? শান আমাকে বুকের সাথে চেপে ধরে বলল,
সোহা, এসব কি ফালতু কথা বলছো তুমি? কিছুই হবে না তোমার। এইসব কথা আবারও বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি হেসে বললাম, ওকে, কিছু হবে না। আমি সারা জীবন আপনার সাথেই থাকবো। আমি তো কথা কথা বলছিলাম, এত হাইপার হচ্ছেন কেন? যাই হোক, ওদিকের কাজ হয়ে গেছে? বাকিটা বাড়ির সবাই সামলে নেবে। এখন কথা না বলে একটু রেস্ট নাও। আমি শুয়ে পড়লাম। শান আমার কপালে একটা চুমু দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইশারা করে বলল চোখ বন্ধ করতে। আমি চোখ বন্ধ করে একটু হাসলাম। আসলে বাড়ির সবাই আমার প্রেগনেন্সির খবর শুনে এতটা খুশি হয়েছে যে আমার বেবির সুস্থতার জন্য আজকে বাড়িতে অনেক গরিব দুঃখীকে খাওয়ানো হয়। আর আম্মু তো আমার জন্য এত এত আচার নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে, যেন বাইরের কিছু না খাই। আব্বু এখনই বাবুর জন্য খেলনা কিনে নিয়ে এসেছে। আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার ছোট্ট মেয়েটা এখন নিজে কারোর মা হবে। আমি প্রত্যুত্তরে শুধু হাসলাম আর প্রচণ্ড লজ্জা লাগছিল। কেন জানি এই অবস্থায় মা বাবার সামনে বসতেই পারছিলাম না। শাশুড়ি মা তো বলেই দিয়েছে ওনার নাতি বা নাতনি যেই আসুক না কেন ওনার হাতের তৈরি কাঁথা ছাড়া কিছু ব্যবহার করা যাবে না। তাই এখন থেকেই উনি বাবুর জন্য কাঁথা সেলাই করা শুরু করেছেন। ভূমিকা আপু বলেই ফেলেছে, অবশেষে আমাদের অপেক্ষার অবসান শেষ হলো। এখন আমাদের শানের ঘরেও ছোট্ট অতিথি আসতে চলছে। এই একটা সংবাদে বাড়িতে যেন খুশির জোয়ার বয়ে গেছে। আর ভাইয়া ছোট চাচু হওয়ার খুশিতে এখনই বাবুর নাম সিলেক্ট করার কাজে লেগে পড়ল। সবার খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। আগে তো সবাই এমনিতেও চোখে চোখে রাখতো, আর এখন তো চোখের আড়ালই করে না, এক পা নিচে নামাতে দেয় না। মুখ ফুটে কিছু চাইতে না চাইতেই সেটা হাতের সামনে পেয়ে যায়। শান্ত আমাকে পুরো নিয়মকানুনের মাঝেই বেঁধে দিয়েছে। দিনে 24 ঘন্টায় কি করব, কি খাবো, কি পরবো, কতটা ঘুমাবো, এভরিথিং। আর এইসব উনি নিজেই পাশ থেকে অনুসরণ করায়, হয় ভালোবেসে নাহলে ধমক দিয়ে। আর আমাকে সেই সব কিছু মুখ বুঝে পালন করতে হয়। কিছুই বলতে পারি না ওনার ভয়ে। এভাবে সবার ভালোবাসার ছায়ে আমার জীবনে আরও 6 মাস চলে গেল। এই মাসে আমার 8 মাস হলো। শরীরের ভেতর বেশ পরিবর্তন হয়েছে, অনেক ভারী হয়ে গেছি। এখন আর চাইলেও আগের মতো লাফালাফি করতে পারি না। এখন হাঁটা চলাতে প্রচুর কষ্ট হয়। পেটের আকারও বেড়ে গেছে অনেকটা। আস্তে আস্তে আমার ভেতরের আমার আর শানের প্রাণ পাখি বেড়ে উঠছে। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তার অস্তিত্ব অনুভব করতে পারি আমি। শানও এই অনুভূতি অনুভব করতে কখনো ছাড়ে না। সারাদিন বাবুকে নিয়ে চিন্তা, বাবু আসলে কি করবে, কিভাবে মানুষ করবে, সারাদিন শুধু এই গল্প। ওনার এসব পাগলামি দেখে সারাদিন শুধু নিজের মনে হাসতে থাকি আর ওনার কথায় তাল মেলাতে থাকি। আগের থেকে দেখতেও মোটা হয়ে গেছি। এখন শরীর সবসময় খারাপ লাগে। খাওয়া দাওয়া তেমন একটা করতে পারি না। খাবার সামনে আসলেই যেন ভেতর থেকে সব ঠেলে বেরিয়ে আসতে চায়। সময়ে অসময়ে ঘুম আসে, আবার অনেকগুলো রাত তো না ঘুমিয়েই কেটে যায়। আর ওই রাতগুলোতে শানু আমার সাথে জেগে থাকে, আমার সাথে বসে বসে গল্প করে যতক্ষণ না আমি ঘুমাই। ওনাকে কারণ জিজ্ঞেস করলে উনি সবসময় বলে, দেখো সুইটহার্ট, যে কষ্টগুলো তুমি অনুভব করছো সেটা তো আমি পারবো না, কিন্তু সেই কষ্টগুলো যেটুকু লাঘব করা যায় বা ভাগ করা যায় সেটুকু আমি করতে চাই। কারণ শুধু তোমার একার না, আমারও। আর এই সুখের অনুভূতিগুলো অনুভব করার থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমি শুধু ওনার দিকে চেয়ে চেয়ে ভাবি আমাদের সন্তান একজন উপযুক্ত দায়িত্ববান বাবা পেতে চলেছে, যে সবসময় ওকে আগলে রাখবে সব বিপদ থেকে। দুপুরে গোসল করে আসার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা মুছছিলাম, তখনই শান এসে বলল, মাথা মুছতে মুছতে তো
পুরো শরীর ভিজিয়ে ফেলেছ, এখনো পর্যন্ত মোছাটাও শিখলে না। এমন করলে তো ঠান্ডা লেগে যাবে তোমার সহ বাবুর। এখন তো একটু কেয়ারফুল হও। আমি মুখ ফুলালাম। প্রতিদিনই কেন আপনাকে এসব কথা বলতে হবে? আমি জানি, মাত্রই মুছতে শুরু করেছি তার মধ্যেই আপনি চিল্লাচিল্লি শুরু করেছেন। প্রতিদিন বললেও তো তোমাকে ঠিক করতে পারছি না। জানি না একসাথে দুটো বাচ্চাকে আমি কি করে সামলাবো। আমি একটু হাসলাম। এইসব কথা এই 4 মাসে শুনতে শুনতে এখন আমার মুখস্থ হয়ে গেছে। ওনার এত ভালোবাসা রোজ পাচ্ছি, সেটা আমার কাছে অনেক। আমি ওনার গলা জড়িয়ে ওনার নাকের সাথে আমার নাক স্লাইড করে বললাম, ভালোবাসা দিয়ে। শান হাসলো। ওনার রাগটা যত দ্রুত আসে তেমনি দ্রুত চলে যায় আমার ভালোবাসার ময় পাগলামিতে। শান আমার চুলগুলো মুছে দিয়ে আমার জন্য খাবার নিতে গেল। এই খাবার নিয়ে রোজ শানের সাথে আমার একটা ঠান্ডা যুদ্ধ চলে, যেখানে অলওয়েজ শানেরই জয় হয়। শান আমার মুখোমুখি বসে আমার সামনে খাবার রাখলো। হাঁ করো। আমি একটু নাক উঁচিয়ে বললাম, পরে খেলে হয় না? শান চোখ দেখিয়ে বলল, একদম না, এখনই খেতে হবে। আমি হাঁ করতেই শান যত্ন সহকারে আমার মুখে খাবার তুলে দিতে লাগলো। আমি শানের দিকে তাকিয়ে আমাদের বিয়ের প্রথম দিকের কথাগুলো ভাবতে লাগলাম। কি ছিলাম আর এখন কি হয়ে গেছি মনে পড়তেই হাসি পেল। শান আমার দিকে তাকিয়ে বলল, হাসছো কেন? আমি নিজের হাসি থামিয়ে শানের চোখের ইশারায় বললাম, কিছু না। শান আবারও খাবার মুখের কাছে আনতেই আমি মুখ ফিরিয়ে নিলাম। খাবো না। খেয়ে নাও, নইলে শরীর খারাপ লাগবে, বমি আসছে। আচ্ছা, একটু পরে খেও। আমি হতাশ হলাম। উফ, তারপরও খাইয়েই ছাড়বে। হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান আসলো, এর থেকে বাঁচার। আমি ওয়াক ওয়াক করতে লাগলাম। শান অস্থির হয়ে বলল, কি হয়েছে? আমি না কুচিয়ে বললাম, প্রচুর বমি আসছে, খাবো না আমি, সত্যি। আমি ইনোসেন্টের মতো মুখ করে জোরে জোরে মাথা ঝাঁকালাম। শান বলল, ওকে, তুমি রেস্ট নাও, আমি এসব রেখে আসছি। শান চলে গেলে আমি বিশ্বজয়ী একটা হাসি দিলাম। যাক, আজকে বেঁচে গেলাম। আমি বিছানায় পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসলাম। হঠাৎ আমার মন চাইলো আইসক্রিম খেতে, যদিও জানি শান খেতে দেবে না। তারপরও আমি পেটে হাত রেখে বললাম, উফ সোনা, কেন যে এসব খাবার খেতে ইচ্ছে হয়? তুই তো চিনিস না তোর বাবাকে, এমন সময় তো এসব একদমই খেতে দেবে না। আমার মনটা খারাপ হলো। তারপরও ভাবলাম একবার বললেই দেখি। শান নিচ থেকে আসতে আমি চোখ ছোট ছোট করে শানের কাছে আবদার করে বললাম, শুনুন না, আমার না আইসক্রিম খেতে ইচ্ছা করছে, প্লিজ একটা এনে দিন। আমার কথা শুনে শান রেগে আমার দিকে তাকিয়ে বলল, ভালো জিনিস খেতে চাও না, দেখলেই বমি আসে, আর এসব জিনিস খেলে শরীর খারাপ করে, সেই সব জিনিস খাওয়ার জন্য হাহা করো। আমি আহত কণ্ঠে বললাম, প্লিজ কিছু হবে না, খাবো আমি। একদম না, চুপচাপ ঘুমিয়ে যাও, বিকেলে হাঁটতে যাবে। আমার এত রাগ হলো, আমি শোয়ার জন্য বালিশ ঠিক করতে করতেই শানকে শুনিয়ে বেবিকে বললাম, দেখেছিস, তোর বাবা আমাকে একদমই তোর পছন্দের জিনিসগুলো খেতে দেয় না, সব সময় এমন করে। আমি তো কিছু বলতে পারছি না, কবে যে তুই আসবি আর তোর বাবাকে ইচ্ছে মতো বকে দিবি, সেই অপেক্ষাতেই আছি। শান আমার পাশে বসে বলল, আমার প্রিন্সেস কখনোই তোমার কথা শুনবে না, কারণ ও জানে ওর মা কতটা কেয়ারলেস। ওর বাবা যা করছে সেটা ওর ভালোর জন্যই করছে। ভ্রুকুচকে বললাম, মেয়েই হবে? কে বলেছে আপনাকে? আমি জানি ছেলে হবে। মেয়ে? আমি বলছি ছেলে। ওকে, বেবিকেই জিজ্ঞেস করে নাও, কি করে বলবে জিজ্ঞেস করো। আমি পেটে হাত রেখে বললাম, সোনা, বলো তো তুমি আমার প্রিন্স? শান ভ্রু উঁচিয়ে বলল, কি বেবি, কিছু বললো না তো? আমি বিরক্ত হয়ে বললাম, ধ্যাত, ও কি করে বলবে, পাগল নাকি? শান হেসে বলল, ওয়েট, একবার আমাকে দেখো।
শান পেটের কাছে এসে হাত বুলিয়ে বলল, প্রিন্সেস, তোমার মাকে বলে দাও তো যে তুমি আমার প্রিন্সেস। আমি হাঁ করে ওনার কাজগুলো দেখছিলাম। কি করছে, উনি পাগল হলেন নাকি? কিন্তু আশ্চর্য হলেও সত্যি কথাটা বলতেই বেবি জোরে পেটে কিক করলো। আমি লাফিয়ে উঠে পেটে হাত রাখলাম। শান আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে দিল। দেখলে এবার? আমি রেগে বললাম, ধ্যাত, পিচ্চি বের হওয়ার আগেই বাবার দলে চলে গেছে। যা, থাক তোর বাবার সাথে, কথাই বলবো না তোর আর তোর বাবার সাথে। কথাটা বলে আমি চাদর মুড়িয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শান আমার মাথার কাছে এসে বলল, সোহা ওঠো। আমি শুনেও না শোনার মতো থাকলাম। শান আবারও বলল, ওঠো না সুইট হার্ট। আমি তখনও উঠলাম না। সোহা উঠছে না দেখে শান ইচ্ছে করেই বলল, ওকে ওঠো না, তবে আইসক্রিমটা আমি একাই খাই। আইসক্রিমের কথা শুনতেই আমি দ্রুত উঠে গেলাম, আর উঠেই দেখলাম শানের হাতে আইসক্রিমের বক্স। আমার চোখ চকচক করে উঠল। আমি শানের হাত থেকে কেড়ে নিয়ে 1 চামচ মুখে দিতেই শান বলল, বেশি না, অনলি 4 চামচ মাত্র। যদিও মন খারাপ হলো, তারপরও একদমই না খাওয়ার চেয়ে এই 4 চামচই বা কী কম। এইভাবে শান কত নিয়মকানুনের মাঝেও একটু একটু করে আমার সব ইচ্ছা আবদারগুলো পূরণ করে। রাতে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। শান যেন ঘুমায়, তাই একটু শুয়েছিলাম ওনার পাশে। আমার জন্য আজকাল উনিও ঘুমোতে পারে না, কিন্তু শুতেই শরীরের অস্থির অনুভব হচ্ছিল, তাই উঠে বসলাম। বেবিও হয়েছে একটা পাজি, দিনের বেলা ঘুমাবে আর রাতের বেলা আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। আমি বিছানা থেকে নেমে রুমের ভেতরে হাঁটাহাঁটি করতে লাগলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো দেখা যাচ্ছে। মন চাইছে এই টাইমটাই যদি বের হতে পারতাম। হঠাৎ রুমের নেভানো আলোটা জ্বলতে আমি একটু পিছন ফিরে তাকাতেই দেখলাম শান বসে আছে। আমি এগিয়ে এসে বিছানার একপাশে বসলাম। কি ব্যাপার, উঠে গেলেন কেন? তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? না, তাহলে উঠে গেলে যে? আপনি তো জানেনই রাতের বেলা আমার ঘুম হয় না এই কয়দিন, তাই সমস্যা নেই, আপনি ঘুমিয়ে নিন। শান আমার হাত দুটো শক্ত করে ধরে একটা চুমু দিল। তোমার খুব কষ্ট হয় না সুইট হার্ট? এত কষ্ট হবে জানলে আমি কখনো বেবি নিতাম না। ওনার কথা শুনে আমি হাসলাম। কি বাচ্চাদের মতো কথা বলছেন বলুন তো? এই কষ্টের মধ্যেও কত সুখ আছে জানেন? আপনার কোনো অধিকার নেই আমাকে এই সুখ থেকে বঞ্চিত করার। শান এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, আর আমিও ওনাকে দেখতে লাগলাম। হঠাৎ আমি বলে উঠলাম, আচ্ছা শান, বেবি আসার পর আপনার আমার প্রতি ভালোবাসা কমে যাবে না তো? শান আমার গলা জড়িয়ে বলল, না, বরং ভালোবাসাটা আরও বাড়বে সুইট হার্ট। তুমি আমাকে এত বড় একটা গিফট দেবে, বাবা হওয়ার সুখ দেবে, তাহলে তো তোমার প্রতি আমার ভালোবাসা কি করে কমবে? আমার মুখে হাসি ফুটে উঠল। শান আবারও বলল, চলো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, এত রাতে কোথায় যাব? শান নাক টেনে বলল, চলোই না, দেখতে পাবে। আমি আর কথা না বলে শানের সাথে চলে গেলাম। শান আর আমি আস্তে আস্তে বাড়ির সদর দরজা ঠেলে বেরিয়ে এলাম। কোনো গাড়ি ছাড়াই বেরিয়ে গেলাম গেট থেকে। আমি শানের কর্মকাণ্ড দেখে একটু অবাক হলাম। এত রাতে বাইরে নিয়ে এলো আমায়। আশেপাশে কোনো মানুষ নেই, একদম জনমানব শূন্য। পুরো শহর জুড়েই যেন আমরা। মাথার উপর থালার মতো চাঁদটা পুরো আকাশ জুড়ে আলো ছড়াচ্ছে, আর রাস্তায় সোডিয়ামের লাইটে আলোয় দুপাশের পথটা আলোকিত হয়ে আছে। হালকা বাতাসে আমার চুলগুলো উড়ছে। কিছুটা গিয়ে আমি শানকে প্রশ্ন করলাম, এত রাতে রাস্তায় কেন? শান আমার দিকে তাকিয়ে বলল, ভয় লাগছে? ভয় পেও না, আমি আছি তো। ভয় লাগছে না, ভাবছি এই সময় এখানে নিয়ে এলেন কেন? তোমার ইচ্ছে ছিল তো আমার কাঁধে মাথা রেখে এমন একটা জনমানব শূন্য রাস্তায় হাঁটার। কথা দিয়েছিলাম তোমার সব ইচ্ছা পূরণ করব। তাহলে এটা ভুলে যাই কি করে? শানের কথা শুনেই
আমার 5 বছর আগের সেই রাতের কথা মনে পড়ল, যেদিন আমরা প্রথম একে অপরকে নিজের ভালোবাসার কথা বলেছিলাম। যখন শহরটা ঢেকে যাবে ভালোবাসায়, তোমার প্রতিটা ছোঁয়ায় খুঁজে পাবো তোমায়। কোনো এক বৃষ্টিমুখর সন্ধ্যায় নতুন করে আবারও প্রেমে পড়ব তোমার। ফাঁকা রাস্তার সোডিয়াম আলোর হালকা আলোতে খালি পায়ে তোমার কাঁধে মাথা রেখে হারিয়ে যাব তোমার সাথে। তখন শুধু তুমি তোমার ওষ্ঠদয় দিয়ে আমার অধর ছুঁয়ে দিয়ে মিষ্টি করে বলো ভালোবাসি। তোমার শত ব্যস্ততায় আমাদের ভালোবাসা যেন কখনো না হারায়। তুমি সবটা শুধু শুধু দেবে আমায়। পুরো শহর জুড়ে ছেয়ে যাবে মানব শূন্যতায়। থাকবে না কেউ পিছুর টাকার, থাকবে না কেউ দূরে রাখার, থাকবে না কেউ আমাদের মাঝে আসার। রয়ে যাব শুধু তুমি আর আমি। সেই শহরে লেনদেন হবে তোমার আর আমার এক শহর ভালোবাসার। কথাগুলো মনে মনে আরও একবার আওড়ে নিতেই মুখে হাসি ফুটে উঠল। এত বছরেও শান নিজের কথার একটুও খেলাপ করেনি। সব সময় অক্ষরে অক্ষরে আমাকে দেওয়া প্রতিটা কথা ভালোবাসা দিয়ে পূরণ করেছে। আমি নিজের পায়ের জুতা খুলে হাঁটতে নিয়ে নিলাম। শান বলল, আরে কি করছো, জুতো খুলছো কেন? খালি পায়ে আপনার সাথে হাঁটবো বলে। আমি সেদিন বলার সময় এটাও তো বলেছিলাম, ঠান্ডা লেগে যাবে তো তোমার। কিছু হবে না, একদিনই তো। শান আর কিছু বলল না, উল্টো নিজেও নিজের পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নিল। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে একটু হাসলো। আমি ওনার কাঁধে আমার মাথা রাখলাম। উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরলেন। আমরা দুজনেই হাঁটতে লাগলাম অজানা গন্তব্যে। কোথায় যাচ্ছি জানা নেই, শুধু হারিয়ে যেতে চাই আজ একে অপরের সাথে কোনো এক ভালোবাসার শহরে। আর বলতে চাই, এক শহর ভালোবাসা দিতে চাই তোমায়। সমাপ্ত।